হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। হোপফুলি সবাই নিশ্চয়ই ভালো আছো, রাইট? আচ্ছা, তো এই পর্যায়ে আমরা হচ্ছে সেমি কন্ডাক্টরের আজকে শুরু করবো আর কি। হ্যাঁ, তো এইটা সেকেন্ড ইয়ারের লাস্ট চ্যাপ্টার। সো এই চ্যাপ্টারটা পড়লে পরে আমাদের সেকেন্ড ইয়ার ফাইনালি শেষ হয়ে যাবে। এই চ্যাপ্টারটা পড়লে আমাদের সেকেন্ড ইয়ার ফাইনালি শেষ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে সবাই ধীরে ধীরে ক্লাসটাতে যুক্ত হও। সবাই ক্লাসে যুক্ত হও। কী অবস্থা তোমাদের? কেমন আছো একটু জানায় দাও। তাহলে সেই ক্ষেত্রে আমরা ক্লাস শুরু করে ফেলতে পারি, ঠিক আছে? আচ্ছা, আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছো। ফাইন, কই সবাই? সবাইকে দেখার অপেক্ষায় আমি বসে রয়েছি। ওয়ালাইকুম আসসালাম ফাতেমা জোহরা। ওকে, কেমন আছো তুমি? তারপর হচ্ছে মোহাম্মদ হুসেইন। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তো আজকে সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্সের প্রথম লেকচার, এবং আজকে আমরা হচ্ছে গিয়া এই লেকচারে ডায়োডের যে অংশটুকু আছে ওই অংশটুকু সম্পর্কে জানবো, ঠিক আছে? এবং আমরা ফাইনালি সেকেন্ড ইয়ারের লাস্ট চ্যাপ্টারে চলে আসছি। এটা সেকেন্ড ইয়ারের লাস্ট চ্যাপ্টার। এরপরে আমরা ফার্স্ট ইয়ারের যে চ্যাপ্টার বাকি আছে ওই চ্যাপ্টারগুলো দেখবো। আমরা আদর্শ গ্যাস পড়ি নাই ফার্স্ট ইয়ারে, এরপরে আমরা আদর্শ গ্যাসে যাব। সো এটা শেষ করতে অ্যাপারেন্টলি 4টা ক্লাস লাগবে। সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স পড়তে 4টা ক্লাস লাগবে। এটা পড়লে আমাদের সেমিকন্ডাক্টর ডান অ্যান্ড আমাদের সেকেন্ড পেপার ডান অ্যান্ড ডাস্টেড, একদম লাস্ট চ্যাপ্টারে আমরা চলে আসছি। এর আগের ক্লাসে, শুক্রবারের ক্লাসে আমরা শেষ করেছিলাম হচ্ছে আমাদের কি বলে পরমাণুর গঠন চ্যাপ্টারটা, ঠিক আছে? তো সবাই যুক্ত হও। সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স এই চ্যাপ্টারটা আমরা শুরু করি। এই চ্যাপ্টারটা কিন্তু একটু ক্রিটিক্যাল আছে, পড়তে নিলে এলোমেলো লাগে। ইনশাল্লাহ তোমাদের এলোমেলো লাগবে না, আমি হচ্ছে তোমাদেরকে এই পুরো জিনিসটা গুছায় দিব, ঠিক আছে? আচ্ছা, সো এই চ্যাপ্টার আমি যেভাবে করে পড়াচ্ছি ওভাবে করেই পড়লেই আসলে তোমার কাছে অনেক বেশি ওকে, অনেক বেশি গোছানো লাগবে। ওকে, ফাইন ফাইন। ওকে, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ওকে, আশা করছি তোমরাও ভালো আছো। হোসেন, এটাতে মোট 4টা লেকচার লাগবে। এটাতে মোট 4টা লেকচার লাগবে। তাহলে দেখো, এই চ্যাপ্টারটা বই পড়ে বুঝতে গেলে একটু প্যারা হয়ে যেতে পারে, বিকজ বইয়ে অনেক এলোমেলো কথাবার্তা লেখা আছে আর কি, পড়তে গেলে স্বস্তি লাগে না। তো আমি তোমাদের একদম গুছাই দিচ্ছি, যা যা কিছু আছে সব কিছু পড়াই দিচ্ছি। এই চ্যাপ্টার থেকে এই যাবৎকাল হচ্ছে গিয়ে 2টা এমসিকিউ আর একটা হচ্ছে গিয়ে সিকিউ বুয়েটে একবার আসছিল। সো আমরা এই 4টা ক্লাস করলে সব ধরনের জিনিসপত্র জানতে পারবো। তাহলে চলো, বিফোর ফার্দার ডু লেটস জাস্ট জাম্প ইনটু ইট। আমরা ক্লাসটা শুরু করে দিই। সো এই চ্যাপ্টারের নাম থেকেই আমরা বুঝতেছি, নামেই আছে সেমিকন্ডাক্টর অ্যান্ড ইলেকট্রনিক্স। সেমিকন্ডাক্টর মানে আমরা জানি, তাই না? সেমিকন্ডাক্টর মানে হচ্ছে অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী মানে বুঝতেছো, এইটা পুরাপুরি পরিবাহীও না, এইটা পুরাপুরি হচ্ছে গিয়া অপরিবাহীও না, এটা হচ্ছে এটার মাঝামাঝি একটা জিনিস, ঠিক আছে? আচ্ছা, তো আমরা মোট 3 টাইপের ম্যাটার সম্পর্কে দেখি, যে তড়িৎ পরিবাহিতার উপরে ভিত্তি করে, তড়িৎ পরিবাহিতার উপরে ভিত্তি করে, তড়িৎ পরিবাহিতার উপরে ভিত্তি করে আমরা বস্তুকে 3 ভাগে ভাগ করতে পারি, পদার্থকে 3 ভাগে ভাগ করতে পারি। কিছু কিছু পদার্থ আছে যেটাতে আসলে তড়িৎ পরিবাহী হয়। ওকে, ফাইন। তাহলে সেই 3 ধরনের পদার্থ কি কি? নাম্বার 1 হচ্ছে গিয়া পরিবাহী। তো পরিবাহী কি জিনিস আমরা জানি। পরিবাহী হচ্ছে ওই জিনিস যেখানে সহজেই ইলেকট্রন প্রবাহিত হয় বা তারে বিদ্যুৎ প্রবাহিত হয়। তারপরে হচ্ছে অন্তরক। অন্তরক, অন্তরক। ওকে, আচ্ছা। অন্তরক হচ্ছে গিয়ে যার ভিতরে তড়িৎ পরিবাহিত হয় না। এটাতে পরিবাহী হয়, পরিবাহীতে তড়িৎ প্রবাহিত হয়, অন্তরকে তড়িৎ প্রবাহিত হয় না। আর 3 নাম্বার টাইপটা এই চ্যাপ্টার, যেটা হচ্ছে অর্ধ পরিবাহী বা সেমি কন্ডাক্টর। অর্ধ পরিবাহী বা সেমি কন্ডাক্টর। ওকে, আচ্ছা, ফাইন। এখন আমরা জানি একটা পরমাণুর যে স্ট্রাকচার, সেটার ভিতরে হচ্ছে গিয়ে পরমাণুর স্ট্রাকচারে আমরা জানি যে লাস্টের যে সেলটা আছে, লাস্টের যে কক্ষপথ, ওইটাকে আমরা বলি হচ্ছে গিয়া ভ্যালেন্স সেল বা যোজনী স্তর। ওকে, যোজনী কক্ষপথ, ভ্যালেন্স সেল বা যোজনী কক্ষপথ। আমরা জানি যে কোনো পরমাণুর ভিতরে থাকে প্রোটন এবং নিউট্রন, এরপরে অনেকগুলো কক্ষপথ থাকে। একদম সর্বশেষ যে কক্ষপথ, সেটাকে আমরা বলি, মনে করো এই পরমাণুতে 3টা কক্ষপথ আছে, মানে 3 নাম্বার কক্ষপথ পর্যন্ত ইলেকট্রন আছে।
ঠিক আছে, 3 নাম্বার কক্ষপথ পর্যন্ত ইলেকট্রন আছে। তাহলে এই যে 3 নাম্বার যে কক্ষপথ, এটাকে আমরা বলি হচ্ছে গিয়া যোজনী কক্ষপথ বা ভ্যালেন্স সেল। যোজনী সেল বা ভ্যালেন্স সেল বা যোজনী কক্ষপথ। ওকে, এখন কক্ষপথে যে ইলেকট্রন থাকে এইটাকে আমরা বলতে পারি ব্যান্ড, ব্যান্ড আকারে বলে। হ্যাঁ, শক্তি স্তর, আমরা তো জানি এটা একটা শক্তি স্তর। যোজনী কক্ষপথ বা যোজনী শক্তি স্তর, শক্তি স্তরকে আমরা বলতে পারবো ব্যান্ড। শক্তি স্তরকে আরেকটা নামে ডাকা হয় যেটা হচ্ছে ব্যান্ড, ভ্যালেন্স সেল বা যোজনী শক্তি স্তর। সর্বশেষ যে শক্তি স্তর সেটাকে আমরা বলি হচ্ছে যোজনী শক্তি স্তর। ওকে, আচ্ছা, ফাইন। এখন আমরা জানি যখন তড়িৎ পরিবাহিত হয় তখন কি হয়, ইলেকট্রনগুলো হচ্ছে গিয়া মুভ করতে পারে। আমরা দেখেছি ধাতুর টুকরে, লেটস সে এটা একটা ধাতুর টুকরো, ধাতুর টুকরে সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রন থাকে, মানে যোজনী কক্ষপথে যে ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রনগুলো মুক্ত হয়ে যায়। মুক্ত হয়ে তারা এই পুরো খণ্ডের ভিতরে নাড়াচাড়া করতে পারে। তার মানে বুঝতেছো, এই ইলেকট্রন যখন নড়াচড়া করতে পারে তখন তার ভিতরে তড়িৎ পরিবাহিতা আমরা পাই বা বিদ্যুৎ সেখানে প্রবাহিত হয়। ঠিক আছে, আচ্ছা, ফাইন। তার মানে বুঝতেছি এই যোজনী শক্তি স্তরে ইলেকট্রন যদি কোনোভাবে বেরোয় আসতে পারে, সর্বশেষ কক্ষপথের যে ইলেকট্রন, যোজনী শক্তি স্তর মানে আমরা জানি এটা হচ্ছে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন, সর্বশেষ কক্ষপথ। তো সর্বশেষ কক্ষপথের যে ইলেকট্রন আছে ওরা যদি কোনো মতে বেরোয় আসতে পারে পুরো খণ্ডের মধ্যে, তাইলে তারা তখন হচ্ছে গিয়ে নাড়াচাড়া করতে পারে এবং এর ভিতরে আমরা একটা তড়িৎ পরিবাহিতা বা কারেন্ট আই পাই। তাহলে মনে রাখবা এইখান থেকে যে ইলেকট্রন থাকে, এই ইলেকট্রন যদি এই কক্ষপথ থেকে বেরোয় খণ্ডের মধ্যে মুক্ত হইতে পারে তাইলেই তারা নাড়াচাড়া করতে পারে। তাহলে এই জায়গাতে আরেকটা কক্ষপথ চিন্তা করা হয় যে সর্বশেষ কক্ষপথ থেকে যদি ইলেকট্রন বেরোয় আসতে পারে, এরপরে যে কক্ষপথ আমরা চিন্তা করি সেটাকে বলা হয় পরিবাহী কক্ষপথ। এটাকে আমরা বলি হচ্ছে পরিবাহী কক্ষপথ, পরিবাহী শক্তি স্তর, পরিবাহী শক্তি স্তর। প্রথমে একটু থিওরিটিক্যাল কিছু জিনিসপত্র আছে, বই পড়তে গেলে খুবই বাজে লাগবে, অনেক আলতু আলতু কথা মনে হবে, এরকম হবে। ইসাক স্যারের বইটা পড়তে গেলে বেশি এরকম থাকবে। সো ওগুলো তোমাদের কিচ্ছু পড়তে হবে না, ওই জায়গার সারমর্মটাকে আমি প্রিসাইজলি থিওরিটিক্যালি বুঝাই দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা। তাহলে একটা পরমাণুতে লাস্ট কক্ষপথে যে ইলেকট্রন থাকে সেগুলো হচ্ছে যোজনী শক্তি স্তরের ইলেকট্রন। এই যোজনী শক্তি স্তরের ইলেকট্রন যদি লাস্ট কক্ষপথ থেকে বেরোইতে পারে, তাইলে আমরা ধরে নিই লাস্ট কক্ষপথ থেকে বেরোইতে পারলে সেইটা পরিবহন শক্তি স্তরে চলে আসে। আর পরিবহন শক্তি স্তরে যখন চলে আসে তখন হচ্ছে গিয়ে তারা ফ্রি মুভমেন্ট করতে পারে এবং তখন আমরা হচ্ছে কারেন্ট পাই। তাইলে যে কোনো পদার্থের ইলেকট্রন লাস্ট কক্ষপথ থেকে বেরোয় তারপরে এক্সট্রা কক্ষপথ তো থাকে, মানে ব্যাপারটা অনেকটা এরকম। লেটস সে আমি ধরলাম সোডিয়াম। হ্যাঁ, তাহলে সোডিয়ামে কি হয়, সোডিয়ামে প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন থাকে, এই যে প্রথম কক্ষপথ, এখানে 2টা ইলেকট্রন আছে। এরপরে আরেকটা কক্ষপথ, এখানে কয়টা থাকবে, এখানে 8টা আছে। এই যে হুন্ডের নীতি, আউবাউ নীতি, এগুলো পড়ছো তোমরা, তাই না? ফাইন, এখানে 8টা, এই গেল 10টা। আর একটা কই থাকে, আর একটা থাকে হচ্ছে 3 নাম্বার কক্ষপথে। তাহলে আমরা জানি সোডিয়ামের মোট হচ্ছে গিয়া অ্যাটমিক নাম্বার 11, তার মানে 11টা ইলেকট্রনও থাকবে। হ্যাঁ, তাহলে দেখো প্রথমটাতে 2টা, পরেরটাতে 8টা, এরপরে একটা এক্সট্রা 3 নাম্বার কক্ষপথে থাকে। তার মানে এই যে 3 নাম্বার কক্ষপথটা, সোডিয়ামের জন্য যে 3 নাম্বার কক্ষপথ, এইটা হচ্ছে তার যোজনী শক্তি স্তর বা ভ্যালেন্স সেল, যোজনী শক্তি স্তর। ওকে, ফাইন। তার মানে কি সোডিয়ামে 3টাই কক্ষপথ থাকে? না, সোডিয়ামে এর পরেও কক্ষপথ আছে, এর পরেও তার কক্ষপথ রয়েছে, কিন্তু 3 নাম্বার পর্যন্তই ওর সকল ইলেকট্রন বণ্টিত হয়ে যায়। এখন এর পরের যে কক্ষপথটা রয়েছে এইটাকে আমরা বলতে পারবো হচ্ছে, পরের যে কক্ষপথ আছে এটাকে আমরা বলতে পারবো পরিবহন ব্যান্ড বা পরিবহন শক্তি স্তর, পরিবহন শক্তি স্তর। এখন যদি এমন হয় 3 নাম্বার থেকে এই ইলেকট্রনটাকে কোনোভাবেই বের করা যাচ্ছে না, যদি এমন হয়ে থাকে, তাইলে সেইটা কখনোই যদি এখানে না আসে তাহলে ধাতুর টুকরার মতো ইলেকট্রনের জালক তৈরি করতে পারবে না, তড়িৎ পরিবাহিতা আমরা পাবো না।
কিন্তু সোডিয়াম তো ধাতু, আমরা তো জানি সোডিয়াম ধাতু, তাই না? তাহলে যে ধাতু হয়, তাহলে ধাতু কি হয়? ধাতু হচ্ছে গিয়ে পরিবহন ব্যান্ডে তার ইলেকট্রনকে সহজেই ছেড়ে দিতে পারে। হ্যাঁ, তাহলে যদি এমন হয়, জাস্ট একটা এক্সাম্পল হিসেবে দিলাম, যে লাস্টের কক্ষপথে ইলেকট্রনটা বেরোয় আসতে পারে, তাইলেই সে হচ্ছে গিয়ে তড়িৎ পরিবাহিতা দেখাইতে শুরু করে। তার মানে আমরা দেখলাম এখানে দুই টাইপের শক্তি স্তর আছে। যোজনী ব্যান্ডের ইলেকট্রন যদি বের হয়ে পরিবহন ব্যান্ডে মানে এর পরের স্তরে যাইতে পারে, তাইলেই সেখানে তড়িৎ পরিবাহিতা পাওয়া যায়। এখন যাইতে পারবে কি পারবে না এটা ডিপেন্ড করবে এই দুইটা শক্তি স্তরের শক্তির পার্থক্যের ভিতরে। আমরা পরমাণুর গঠন চ্যাপ্টারে পড়ছি, প্রত্যেকটা শক্তি স্তরে একটা শক্তি আছে। লেটস সে যোজনী শক্তি স্তরের শক্তি হচ্ছে E1, আর এর পরের পরিবহন শক্তি স্তরের শক্তি হচ্ছে E2। এখন এই দুইটার মাঝে পার্থক্য যত বেশি হবে, ততই ইলেকট্রন যাওয়া কঠিন হবে। দেখো, দুইটা ব্যান্ডের মধ্যে শক্তির পার্থক্য যদি অনেক বেশি হয়, তাইলে তো অত পার্থক্যের শক্তি না পাইলে ইলেকট্রন সহজেই পরিবাহিত হইতে পারবে না। আর যদি এমন হয় এদের মাঝে শক্তির পার্থক্য কম হয়, তখনই কিন্তু ইলেকট্রন একটা থেকে আরেকটায় যেতে পারে। সো এই শক্তির পার্থক্যটা কত, এই দুইটা শক্তি স্তরের মাঝে শক্তির পার্থক্য কত, তার উপরে ভিত্তি করেই আমরা হচ্ছে পদার্থকে তিন ভাগে ভাগ করতে পারি। যদি পার্থক্য খুব কম হয় শক্তির পার্থক্য, তাহলে সেটা হচ্ছে পরিবাহী। যদি পার্থক্য অনেক বেশি হয়, তাহলে সেটা অন্তরক বা অপরিবাহী। আর পার্থক্য যদি মাঝারি লেভেলের হয়, তখন সেটা হবে অর্ধপরিবাহী। সো আমি তোমাদেরকে বলে দিচ্ছি পার্থক্য কেমন হলে কীরকম হয়। হ্যাঁ, পার্থক্য কেমন হলে কীরকম হয়। এইখানে যারা সুপার পরিবাহী বা যারা হচ্ছে কন্ডাক্টর, তাদের ক্ষেত্রে পার্থক্য অ্যাপারেন্টলি জিরো হয়, শক্তির কোনো পার্থক্যই থাকে না। পার্থক্য এত কম, যেমন ধাতু সমূহে পার্থক্য এত কম যে সহজেই ইলেকট্রন বেরোয় আসে, এমনিতেই তারা তড়িৎ পরিবাহিতা দেখায়। ফাইন। অন্তরকগুলোর ক্ষেত্রে পার্থক্য অনেক বেশি, দেখা যায় এই পার্থক্য 6 থেকে 15 ইলেকট্রোভোল্ট হয়। ইলেকট্রোভোল্ট শক্তির একক আমরা জানি, আগের চ্যাপ্টারে পড়ছি। তো যদি এদের মাঝে শক্তির পার্থক্য 6 থেকে 15 ইলেকট্রোভোল্ট হয়, সেই ক্ষেত্রে তারা অন্তরক হয়। এই দুইটার মাঝের শক্তির পার্থক্য মানে যোজনী শক্তি স্তর এবং পরিবাহী শক্তি স্তরের মাঝে পার্থক্য। আর যদি এই পার্থক্য 1.1 ইলেকট্রোভোল্টের থেকে কম হয়, তখন সেটাকে আমরা বলি হচ্ছে গিয়া অর্ধপরিবাহী। তাহলে আমরা মনে রাখবো, যদি এদের মাঝে যোজন শক্তি স্তর, এটা হচ্ছে যোজনী শক্তি স্তরের শক্তি, এটা হচ্ছে পরিবহন শক্তি স্তরের শক্তি। সরি, এখানে পার্থক্য যখন বের করছে একটু উল্টা লিখেছি, এখানে হবে হচ্ছে E2 মাইনাস E1, মানে পরিবহন শক্তি স্তরের শক্তি মাইনাস যোজন শক্তি স্তরের শক্তি। এই দুইটা শক্তির যে পার্থক্য, এই পার্থক্য যদি শূন্যর মতো হয়, খুবই নগণ্য হয়, তখন তারা পরিবাহী। যদি এই পার্থক্য 6 থেকে 15 ইলেকট্রোভোল্ট হয়, সেই ক্ষেত্রে তারা অন্তরক। আর যদি এই পার্থক্য 1.1 ইলেকট্রোভোল্টের থেকে কম হয়, সেক্ষেত্রে তারা হচ্ছে গিয়া অর্ধপরিবাহী হয়। এতটুকু তো সবাই বুঝছো। বইয়ে দেখবা এইগুলারে খুব আজাইরা অনেকগুলা কথাবার্তার মাধ্যমে লিখছে, তো ওইগুলোতে যাওয়ার দরকার নাই। এই চ্যাপ্টারের শুরুতে কিছু থিওরিটিক্যাল জিনিসপত্র আছে, বাট আমি সেটাকে একদম প্রিসাইজলি তোমাদেরকে বলতেছি, ঠিক আছে? ফাইন। হোপফুলি এতটুকু সবাই আমরা বুঝতে পারছি। ওয়ালাইকুম আসসালাম ফাইদা, কেমন আছো তুমি? এটা প্রথম স্লাইড। ওকে, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তাহলে এতটুকু আমরা সবাই বুঝতে পারছি। এখন এই তিন টাইপের পদার্থকে একটা গ্রাফের মাধ্যমে দেখবা আমাদের বইয়ে প্রথমে দিয়ে রাখছে। তাহলে গ্রাফের মাধ্যমে কিভাবে দিছে এটা একটু আমরা দেখি। আচ্ছা, তো দেখো, প্রথমে হচ্ছে পরিবাহী, তারপর অন্তরক, তারপর হচ্ছে সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী, ওকে। আচ্ছা, তাহলে এই তিন টাইপের যে পদার্থ আছে, তাদের ক্ষেত্রে আমরা এখন এদের শক্তি স্তরের শক্তির পার্থক্যের গ্রাফগুলো দেখব। ওকে, ফাইন। তাহলে এই যে মনে করো, এই যে ওয়াই অক্ষ বরাবর আমরা ইন্ডিকেট করতেছি শক্তি, ওয়াই অক্ষ বরাবর শক্তি ইন্ডিকেট করতেছি। ওকে, পরিবাহীর ক্ষেত্রে যেটা হয়, লেটস সে এইটা হচ্ছে গিয়ে আমাদের যোজন শক্তি স্তর, এইটা হলো আমাদের
যোজন শক্তি স্তর। ওকে, মানে যোজনী ব্যান্ড, এটাকে বলা হয় যোজনী ব্যান্ড বা ব্যালেন্স ব্যান্ড। এটাকে আমরা বলতে পারবো যোজনী ব্যান্ড, যোজনী ব্যান্ডের শক্তি। তো এটা জানি যোজনী ব্যান্ডের শক্তির থেকে পরিবাহী ব্যান্ডটা একটু উপরে, সেটা শক্তি একটু বেশি হবে। সো দেখো, এইটা হচ্ছে পরিবাহী ব্যান্ডের শক্তি। দেখো দুইটা ওভারল্যাপ করছে, দেখো একটা আরেকটার উপরে আইসা পড়ছে, দেখেই বুঝতেছো একটা আরেকটার উপরে আইসা পড়ছে। কজ এদের মাঝে শক্তির পার্থক্য অ্যাপারেন্টলি জিরো হয়। এটা হচ্ছে পরিবাহী ব্যান্ড, পরিবাহী ব্যান্ড। তাহলে দেখতে পাচ্ছ একটা আরেকটার উপরে পড়ছে, তার মানে এদের মাঝে শক্তির পার্থক্য কি হবে? অলমোস্ট জিরো হবে। এদের মাঝে শক্তির পার্থক্য অলমোস্ট জিরো হবে। দেখতেই পাইতেছিলা যে এদের মাঝে শক্তির পার্থক্য থাকে না। দ্যাটস ওয়াই এই দুইটা একটা একটার উপরে পড়ে। দেখো খুব বেশি শক্তির পার্থক্য নাই, একটা একটার উপরে পড়ছে। সো বুঝতেছো অ্যাপারেন্টলি এইখানে শক্তির পার্থক্য খুবই কম, শক্তির পার্থক্য অলমোস্ট শূন্য। বুঝছি সবাই? ওকে ফাইন। এরপর অন্তরকে শক্তির পার্থক্য অনেক বেশি হয়। কিছুক্ষণ আগেই আমরা দেখছি অন্তরকে শক্তির পার্থক্য 6 থেকে 15 ইলেকট্রোভোল্ট হয়, মানে এরা ওভারল্যাপ করবে না। তো এদের ক্ষেত্রে গ্রাফটা দেখবে এরকম হবে, এদের ক্ষেত্রে গ্রাফটা এরকম হবে। এই যে হচ্ছে যোজন ব্যান্ড, এটা যোজন ব্যান্ড, যোজন ব্যান্ড, এটা হচ্ছে যোজন ব্যান্ড। দেন আর এটা হচ্ছে পরিবহন ব্যান্ড, পরিবহন ব্যান্ড। ওকে, একটা যোজন ব্যান্ড আর একটা হচ্ছে পরিবহন ব্যান্ড। এবং এদের মাঝে যে শক্তির পার্থক্য আমরা দেখছি, এই পার্থক্যটা অনেক বেশি হয়। এই পার্থক্যটা হচ্ছে গিয়ে 6 থেকে 15 ইলেকট্রোভোল্ট, 6 থেকে 15 ইলেকট্রোভোল্ট। তো দেখতেই পাচ্ছ এদের মাঝে অনেক বড় একটা গ্যাপ। এই জন্য এরা তড়িৎ পরিবাহিতা দেখাইতে পারে না। এইখানে ইলেকট্রন সহজেই এখানে যাইতে পারে না এত গ্যাপ অতিক্রম করে, বাট এখানে দেখো কোনো গ্যাপই নাই, একটা একটা উপরে পড়ে আছে। এই জন্য সহজেই হচ্ছে গিয়ে পরিবহন ব্যান্ডে ইলেকট্রন যাইতে পারে এবং কারেন্ট প্রবাহিত করতে পারে। এরপর হচ্ছে অর্ধপরিবাহী। তো অর্ধপরিবাহিতে কাহিনীটা কি হবে? এইটাতে হচ্ছে ব্যবধান একদমই নাই, আর এইটাতে ব্যবধান আমরা দেখলাম, এইটাতে ব্যবধান খুবই কম, শক্তি খুবই বেশি। তাহলে এইটা হবে মাঝারি, এদের মাঝে ব্যবধান থাকবে বাট সেটা হবে মাঝারি লেভেলের ব্যবধান। ওকে, লেটস সে এইটা হচ্ছে যোজন ব্যান্ড, এইটা যোজন ব্যান্ড। যোজন ব্যান্ড। ওকে ফাইন। আর এইটা হচ্ছে পরিবহন ব্যান্ড, এইটা হচ্ছে পরিবহন ব্যান্ড। ফাইন। পরিবহন ব্যান্ড। আর এদের মাঝে শক্তির পার্থক্য খুবই কম, এদের মাঝে শক্তির পার্থক্য খুবই কম। সো এইদের মাঝে শক্তির পার্থক্য খুবই বেশিও না আবার খুবই কমও না, মাঝারি লেভেলের, যেটা হচ্ছে 1.1 ইলেকট্রোভোল্টের থেকে কম। এরকম যদি হয় সেই ক্ষেত্রে আমরা তাদেরকে বলবো হচ্ছে গিয়া অর্ধপরিবাহী। তাহলে আমরা শুরুতেই দেখবো বই এরকম কিছু গ্রাফ ট্রাফ দিয়ে রাখছে যে পদার্থকে পরিবাহিতা তড়িৎ পরিবাহিতার উপর ভিত্তি করে 3 টাইপে ভাগ করা যায়। যোজন ব্যান্ড কি, পরিবহন ব্যান্ড কি তোমরা বুঝছো। এবং এরপর আমরা দেখলাম যে বিভিন্ন টাইপের পদার্থের ক্ষেত্রে এই দুইটা ব্যান্ডের মধ্যবর্তী শক্তির পার্থক্য কিরকম হয়। ক্লিয়ার? ফাইন। পরীক্ষা কবে হবে বলছো সাইদ? এই চ্যাপ্টার শেষ হলে হবে। আমরা পরমাণুর গঠন পড়ছি, আমরা পরমাণুর গঠন পড়েছি এবং এখন পড়তেছি সেমিকন্ডাক্টর। পরমাণু গঠনটা শেষ হয়েছে, ওটা পরীক্ষা নেই, এটা তো লাস্ট ক্লাসে শেষ হয়েছে, আজকে সেমিকন্ডাক্টর শুরু হচ্ছে। তাহলে এটা শেষ হলে এই দুইটা মিলে একটা পরীক্ষা হবে। তাইলে সেকেন্ড ইয়ারের যা যা কিছু সিলেবাস আমাদের শেষ। তাহলে ফার্স্ট ইয়ারের আমরা হচ্ছে গিয়া আদর্শ গ্যাসটা পড়ি নাই, এটার পরে ফার্স্ট ইয়ারে আদর্শ গ্যাসটা পড়ে ফেলবো। তাহলে ওটাও শেষ হয়ে গেল। আর ভেক্টরের উপর থেকে, ভেক্টর সবারই পড়া, তারপরেও ভেক্টরের উপরে আমি ডেফিনেটলি একটা কুইক ক্লাস নিয়ে, একটা না বেশ কয়েকটি ক্লাস নিয়ে ভেক্টরকে অ্যানালাইসিস করে দিব। তাইলে আমাদের মোটামুটি মাথা ঠান্ডা সবার।
এরপরে এক্সট্রা আরও কিছু ক্লাস নেওয়া যাবে, এমসিকিউ ক্লাস নেওয়া যাবে, নানা রকম তোমাদেরকে কিভাবে আমরা রিভিশন দিব, স্টাডি প্ল্যানার কিভাবে করে আমরা পড়বো। অনেকেই অনেক পরে যুক্ত হইছো, কোর্স কেমন শেষ হবে দেখো। তোমরা যারা এই কোর্সে আসো, এই চ্যাপ্টার শেষ হওয়ার পরে, এটা শেষ হওয়ার পরে তো আর জাস্ট ফার্স্ট পেপারে একটা চ্যাপ্টার আমাদের থ্রাউলি পড়তে হবে। এটা পড়ার পরে যখন সব চ্যাপ্টার এখানে গুছানো থাকবে, এইগুলোর আমি কিভাবে করে তোমাদেরকে আসলে স্টাডি প্ল্যান দিয়ে রেডি করে দিই, জাস্ট ওগুলো বারবার ইটারেক্ট করবা। তখন দেখো আউটপুটটা কীরকম ঝকঝকা আসে। শেষ করতে পারতেছি আমরা আর্লি, এটাই হচ্ছে গিয়ে মজার। যারা ডুয়ারডাই 2.0 এই কোর্সটাতে আসো, তাদেরকে আমি আসলে একদম কি বলে কোর, মানে ফ্রম দ্য কোর অফ মাই হার্ট এইটা দিয়ে পড়াইছি আসলে। দেখছো কত কোর্স আসছে গেছে, বাট নিয়াজ ভাইকে কিন্তু তোমরা পাইছো এই কোর্সে, নিয়াজ ভাই লেগে আছে, ভাই এই কোর্সে ক্লাস আছে। কত ক্লাস নিছি, 80টা ক্লাস নেওয়ার কথা ছিল তোমাদের। সো কত ক্লাস আমি তোমাদের নিয়ে ফেলছি, আরও স্টিল কাউন্টিং। সো এতগুলা ক্লাস করার পরে, এবং কোনো ক্লাসে আদাইরা ক্লাস আমি নেই কিন্তু তোমাদের কিন্তু এক্সট্রা টাইম নষ্ট করা, হুদাই মনে করো ক্লাস লম্বা করা, এগুলো করি নাই। এতগুলি ক্লাস আমি এর আগে কখনো কোনো কোর্সে একা সিঙ্গেল হ্যান্ডেডলি নেই। দিস ইজ অনলি ইউ গাইজ, যাদের আমি এতগুলো ক্লাস হচ্ছে গিয়ে সিঙ্গেল হ্যান্ডেডলি নিয়েছি। সো তোমরা যদি এই কোর্সের এই ক্লাসগুলো দেখো, আমি বিশ্বাস করি ভাই এই কোর্সের সকল ক্লাস দেখার পরে বুয়েটে যে কোশ্চেন আসবে, ডিউতে যে কোশ্চেন আসবে, সেই কোশ্চেনটা সেই স্টুডেন্টটা পারবে না, সেটা হবে আমার জন্য সব থেকে বড় ইনসাল্টিং। আমি এটা বিশ্বাস করতে চাই না, আমি এটা বিশ্বাস করি না, এটা আমি কখনোই বিশ্বাস করব না। ওকে, সো তোমাদের কাজটা কী হবে, ওই যে একটা কথা আছে তোমরা শুনছো যে মানুষ যদি উপরে উঠতে চায় তখন তোমাকে হেল্প করার জন্য কেউ দড়ি ফেলে, বাট দড়িটা তো হাত দিয়ে অ্যাটলিস্ট ধরতে হয়। মনে আছে প্রমোদ চৌধুরীর বোধহয় কোনো একটা প্রবন্ধে আমি পড়েছিলাম যে তুমি যদি উপরে উঠতে চাও, কেউ যদি উপর থেকে তোমাকে একটা দড়ি ফেলে, অ্যাটলিস্ট কষ্ট করে দড়িটা তো ধরতে হয়। সেটাই যদি তুমি না ধরো, তাহলে তোমাকে টাইনা তুলবে কীভাবে, তাই না? তো সব দড়ি ফেলা পর্যন্তই তো তোমার প্রবলেম সলভ, বাকিটা তো তোমার কাজ। সো ওই জায়গাটাতেই আমি বলতেছি যে সব ভিডিওস, এই গ্রুপে যত ভিডিওস আছে, এই ওয়েবসাইটে যত ভিডিওস অ্যাড করা আছে, এইগুলা তোমার জন্য যে কত বড় অ্যাসেট সেটা তোমার ফিল করতে হবে। এখন এই দড়ি ফেলা মানে হচ্ছে সব কিছু তোমার কাছে আছে, তোমাকে হাত দিয়ে এটা ধরা মানে ক্লাসগুলি তোমাদেরকে করে শেষ করতে হবে। আমি জানি, এই বাস্তবতা জানি। আমি কিন্তু কখনোই আতেল ছিলাম না। আতেল ছিলাম না বলতে হচ্ছে কিছু মানুষজন আছে না, আতেল প্রচুর পড়ালেখা করে আর বাস্তবিক জ্ঞান নেই। জীবন মানে পড়ালেখা, অনেকেই আছে, যদিও আমরা অনেকেই শুনে থাকছি জীবন মানে জি বাংলা। তো ওইটা না, জীবন মানে হচ্ছে পড়ালেখা। এরকম আমরা অনেকে আছি না যে সারাদিন পড়ি। বাবা মা এভাবে করে বড় করছে যে বাবা বা ছেলে বা মেয়ে যেই হোক, তাকে বলছে যে তোমার কাজ শুধুমাত্র পড়ালেখা করা, তুমি আর কিছু করবা না, তোমাকে রিক্সা আমি করে দিব, তোমাকে কলেজে আমি নিয়ে যাব, তুমি খালি পড়বা, খাওয়ায়ও আমি তোমার মুখে তুলে দিব, তুমি খালি পড়বা, তোমার জীবনে আর কোনো চিন্তা নাই। সো সেও খালি সারাদিন পড়ে, মনে করে একটা মানুষ বাইচে থাকে এবং মারা যায়, এর মাঝে শুধু পড়ালেখা করে। এরকম কিছু স্টুডেন্ট আছে না, যাদেরকে একটু নেগেটিভলি সবাই বলে আতেল, তাই না? এটা বলা ঠিক না। ও পড়ালেখা করতেছে, ভেরি গুড, ঠিক আছে। তো আমি কখনো আতেল ছিলাম না। আতেল ছিলাম না এটা বলতে এটা বোঝাচ্ছি, খুব স্বাভাবিক, এটা একটা প্রেডিকশন এরকমই হতে পারে। আছে বইটা সিএসসিতে ভাই পড়ছেন, তাহলে তো সে বহুত আতেল ছিল। ওরকম আতেল ছিলাম না। কিন্তু কম পড়ালেখা করলে কি আসলে কোনোদিন আমি চান্স পেয়েছি? সেটাও তো সত্য না। এটা বললে মিথ্যা কথা বলা হবে, আরে আমি কোনো পড়ালেখা করি নাই, আল্লাহ তাআলা আমার জ্ঞান বুদ্ধি দিয়ে পাঠাইছে আর এমনি এমনি চান্স পেয়ে গেছি, এটি বললেও মিথ্যা কথা হবে, কুল সাজার চেষ্টা করা হবে। তো সেটাও আমি করবো না। সো দুইটার মাঝামাঝি ছিলাম। মাঝামাঝি ছিলাম মানে ব্যালেন্স ছিলাম। জীবন মানেই পড়ালেখা না, আবার পড়ালেখা ছাড়াও জীবন না। দুইটার একটা ব্যালেন্স জায়গায় থাকতে হবে, মানে অনেকটা সেমিকন্ডাক্টরের মতো, যে পড়ালেখার সঙ্গেই জীবন এভাবে পরিবাহীর মতো রিলেটেড সেটা না, আবার পড়ালেখা এবং জীবনের মাঝে অনেক বড় গ্যাপ সেটাও না, বাট একটা মিনিমালিস্টিক ডিস্টেন্স, তাই না? জীবনও আছে, পড়ালেখাও আছে। এটা কেন বলতেছি? সো ডেফিনেটলি আমি যেহেতু অত বেশি এক্সট্রা টাইম দেই নাই, বাট সাফিসিয়েন্ট টাইম দিয়ে পড়েছি, ডেফিনেটলি তার ভিতরে কোনো একটা স্ট্র্যাটেজি ছিল, তাই না? তার মধ্যে ডেফিনেটলি একটা স্টাডি প্ল্যান ছিল। কোনো না কোনোভাবে তো আমি ওইটাকে সারপাস করছি, আদারওয়াইজ তো বইটা চান্স পাওয়া যাইতো না। যেমন সারাদিন পড়ালেখা করছে এমন অনেক মানুষজন আছে, টিকেই নেই কোথাও, আর বইটা সিএসসি তো বহুদূর। তো যাই হোক, সো আবার দেখা গেছে জীবন এবং পড়ালেখা দুটোকে ব্যালেন্স করে পড়েও আমি চান্সটা পেয়েছি, বা আমার মতো আরও অনেকে হয়তো বা পেয়েছে। তো এখানে ডেফিনেটলি কিছু রহস্য আছে। রহস্যের উদ্যোগ প্রথমে হয়েছে পরিশ্রম তো কিছুটা করতে হবে। সো প্রথমে স্ট্র্যাটেজিক্যাল ক্লাস লাগবে, যে প্রিসাইজ ক্লাস, কনসেপচুয়াল ক্লাস। সো সেই ক্লাসগুলো কিন্তু আমি তোমাদের আসলে নিয়েছি, তোমাদের সেই ক্লাসগুলো আমি আসলে নিয়েছি।
এখন এই ক্লাসগুলো ইম্পর্টেন্ট কেন সেটা বুঝতে পারবা এই অ্যাডমিশন পরীক্ষার হলেই। কারণ আমি জানি ভাই, আমি জানি বলতে হচ্ছে গিয়ে দীর্ঘ বহু বছর পড়াতে পড়াতে এই জিনিসপত্রগুলো জানি যে কোন জায়গার থেকে কোশ্চেন আসবে, আর কিভাবে বুঝলে কিভাবে বললে দ্রুত পোলাপান ধরতে পারবে, এবং সেইটা পইরা যায় পরীক্ষা দিলে চান্স পাওয়া যাবে। ঠিক আছে, তুমি দেখো পরীক্ষার হলে তুমি অবাক হওয়ার মতো ইনগ্রিডিয়েন্টস পাবা। সো এর আগে অনেক কোর্স পড়াইছি, বাট এত লম্বা টাইম নিয়ে আসলে কখনো কোনো কোর্স এতগুলা ক্লাস সিঙ্গেল হ্যান্ডেডলি নিয়ে আসলে শেষ করা ডিফিকাল্ট ছিল। আজকে লাস্ট চ্যাপ্টারে চলে আসি সেকেন্ড পেপারে, দ্যাটস ওয়াই আই এম সেইং সো, যে যখন তোমাদের প্রথমবার বলি যে আমি 80 ক্লাস নিব বা 80 থেকে 100টা ক্লাস নিব, তো আমি লাস্টের দিন ক্লাস সংখ্যা গুনতেছিলাম যে কত ক্লাস নিছি। তো আমি দেখলাম 80 প্লাস, অনেক ক্লাস হয়ে গেছে, অনেক ক্লাস, আরও ক্লাস কাউন্টিং 100 প্লাস হয়ে যাবে, তাই না? সো এই ক্লাসগুলো নিয়েছি, তো আমার এখন খুব ভালো লাগতেছে আমি এই পথটা জার্নিটা অতিক্রম করেছি, এবং আমি এইটা নিয়ে হ্যাপি যে এই ক্লাসগুলো যদি কেউ, আমার এই স্টুডেন্ট সবাই যদি প্রত্যেকটা ক্লাস করে নোট ডাউন করে থাকে, ভাই ও ম্যাসিভলি ফিজিক্সে অগ্রসর হয়ে গেছে। কারণ আমি যখন স্টুডেন্ট ছিলাম আমার কাছে এভাবে করে গুছায় ক্লাসগুলো ছিল না, আসলেই ছিল না। সেটা দিয়েও আমি যেহেতু ওভারকাম করে ফেলছি, তো তোমরা তো ডেফিনেটলি আরও বেটার করতে পারবা। আচ্ছা ফাইন, তাহলে এবার আসো, এরপরে আমরা চলে যাই। তো এখানে আমরা সবাই বুঝছি, একজন বললো আরেকবার বলে দিচ্ছি, পরিবাহী যারা হয় তাদের মধ্যে পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ডের মধ্যে শক্তির কোনো পার্থক্য থাকে না। অন্তরক যারা হবে তাদের মধ্যে পার্থক্যটা 6 থেকে 15 ইলেকট্রোভোল্ট, আর যারা অর্ধপরিবাহী তাদের মাঝে পার্থক্যটা 1.1 ইলেকট্রোভোল্টের থেকে কিছুটা কম। তো আমাদের এই চ্যাপ্টারটা বেসিক্যালি সেমিকন্ডাক্টর নিয়ে ডিসকাস করে। তো আমরা সেমিকন্ডাক্টরের ভিতরে এখন ঢুকে যাব। ঠিক আছে, অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর। তোমাদের মনে এখানে একটা কোশ্চেন আসার কথা, ভাই অর্ধপরিবাহী এত ইম্পর্টেন্ট কেন? অর্ধপরিবাহী ইম্পর্টেন্ট কেন? এখানে তো অন্তরক পরিবাহী হয় না, কারেন্ট যায় না। অন্তরক পদার্থের ভিতরে কোনোভাবেই তুমি কোনো কারেন্ট পাবা না। অন্তরক পদার্থে যতই তুমি ভোল্টেজ দাও, লেটস সে এখানে আমি একটা ভোল্টেজ দিলাম, হ্যাঁ, এখানে যতই ভোল্টেজ দেই অন্তরক পদার্থে কোনো কারেন্ট আমরা পাবো না, ওখানে কারেন্ট প্রবাহিত হয় না। আবার পরিবাহিতে দেখছি অল্প একটু ভোল্টেজ দিলে অনেক কারেন্ট প্রবাহিত হয়। লেটস সে এখানে আমরা একটা ভোল্টেজ দিলাম, এই ভোল্টেজ যতই দেই, মানে অল্প একটু ভোল্টেজ দিলেই দেখবে এখান থেকে একটা সুন্দর কারেন্ট আমরা পাচ্ছি। অর্ধপরিবাহীতে কখনো কারেন্ট পাই, কখনো কারেন্ট পাই না, মানে এই দুইটা ঘটনার সংমিশ্রণ। তাহলে অর্ধপরিবাহী কেন, এইটা নিয়ে কেন স্টাডি হয়? তুমি দেখো এইটাতে তুমি কারেন্ট পাবাই, মানে এটাতে অলওয়েজ কারেন্ট পাবা, ইয়েস। আর এইটাতে হচ্ছে কখনোই কারেন্ট পাবো না। মানে এই দুইটার উপরে কি আমাদের কোনো কন্ট্রোল আছে? এইখানে আমি চাইলেই কি কারেন্ট বন্ধ করতে পারবো? পারবো না। তার টাইনা ছিঁড়ে দিলে বা সুইচটা অফ করে দিলে কারেন্ট বন্ধ হবে। আদারওয়াইজ কোনোভাবে কারেন্টে আমরা কন্ট্রোল করতে পারতেছি না। তড়িতের উপরে আমাদের এখানে কোনো কন্ট্রোল নাই। দেখো ভোল্টেজ দেওয়া মাত্রই একটা কারেন্ট পাবো, ভোল্টেজ বেশি দিলে কারেন্ট বেশি পাবো, ভোল্টেজ কম দিলে কারেন্ট কম পাবো, বাট কারেন্টে আমরা কন্ট্রোল করতে পারতেছি না। ভোল্টেজ বাড়ায় কমায় কারেন্টের মান বেশি কম করতে পারি, বাট কারেন্টে বন্ধ তো করতে পারি না যে আমরা চাইলেই কারেন্ট বন্ধ করে দিব, চাইলেই কারেন্ট চালাবো, এই কন্ট্রোলটা নাই। হ্যাঁ তুমি বলতে পারো যে সুইচের মাধ্যমে আছে, বাট সুইচটাকে অন অফ করা তো মেকানিক্যাল কাজ, বাট টেকনিক্যালি কারেন্টের উপরে আমরা কোনোভাবে কন্ট্রোল আনতে পারতেছি না। এখানেও খেয়াল করে দেখো, কারেন্ট পাবো না মানে পাবো না, কোনোভাবেই আমরা এটাকে কন্ট্রোল করতে পারি না। কিন্তু সেমিকন্ডাক্টরে কিন্তু কখনো কারেন্ট পাবো, কখনো কারেন্ট পাবো না। তার মানে আমরা বুঝতেছি সেমিকন্ডাক্টরকে আমরা কন্ট্রোল করতে পারবো। যখন আমরা কারেন্ট পাবো তখন হচ্ছে ইয়েস, যখন কারেন্ট পাবো না তখন হচ্ছে নো। তোমরা দেখেছো কম্পিউটার বা আমাদের যে কোনো ডিভাইস, ডিজিটাল ডিভাইস কিসের উপরে ডিপেন্ড করে? বাইনারির উপরে ডিপেন্ড করে। তোমরা সংখ্যা পদ্ধতি পড়েছো, বাইনারির উপরে ডিপেন্ড করে। বাইনারিতে শুধুমাত্র দুইটা ডিজিট, 0 অথবা 1। সো সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি হয়? কখনো কারেন্ট পাই, কখনো কারেন্ট পাই না। যদি কারেন্ট না পাই তাহলে সেইটা হচ্ছে গিয়া 0, আর যদি কিছুটা কারেন্ট পাই, কারেন্ট আছে, তাইলে সেটা হচ্ছে 1। তার মানে সেমিকন্ডাক্টরে কারেন্ট পাওয়া না পাওয়ার উপরে, কারেন্ট পাইলে সেটা 0, কারেন্ট না পাইলে সেটা 0, কারেন্ট পাইলে সেটা 1। এভাবে করে কারেন্টকে কন্ট্রোল করা যায়। আর কারেন্টকে যখন আমরা কন্ট্রোল করতে পারবো, তখন আমরা এভাবে করে সংখ্যা তৈরি করতে পারবো। 0 1 এর মাধ্যমে একটা প্যাটার্ন তৈরি করতে পারবো, সেই প্যাটার্নটাই একটা নাম্বার এক্সপ্রেস করবে। তার মানে বুঝতেছো সেমিকন্ডাক্টর কেন? সেখানে আমরা কারেন্টের উপরে কন্ট্রোল ক্রিয়েট করতে পারি। নিশ্চয়ই সবাই এটা বুঝতে পেরেছি, ক্লিয়ার? ফাইন, সো গেল এটা। এরপর আসো আমরা ধীরে ধীরে থিওরিটিক্যাল প্লটে ঢুকতে শুরু করি। ঠিক আছে,
তো অর্ধপরিবাহী কারা? অর্ধপরিবাহীর কয়েকটা এক্সাম্পল যদি আমি দেই, তাহলে একটা হচ্ছে সিলিকন, এটা একটা অর্ধপরিবাহী। তারপরে জার্মেনিয়াম, এটা একটা অর্ধপরিবাহী। ঠিক আছে, এইগুলো হচ্ছে অর্ধপরিবাহীর এক্সাম্পল। ফাইন। তো এরপরে যে টপিকটা আমরা দেখব সেটা হচ্ছে ডোপিং। ডোপিং করা। ওকে, ডোপিং করা মানে হচ্ছে গিয়ে সেমিকন্ডাক্টরের সঙ্গে কিছুটা যদি অপদ্রব্য মিশাই বা অন্যান্য ধাতু মিশাই, তখন সেমিকন্ডাক্টরের পরিবাহিতাতে কিছুটা চেঞ্জ আসে। এই জিনিসটাকে বলা হয় ডোপিং করা। লেটস সে সিলিকন নিলাম। সিলিকন একটা অর্ধপরিবাহী, আমরা জানি সিলিকন একটা অর্ধপরিবাহী। এই সিলিকনের সঙ্গে যদি আমরা 3 যোজি মৌল মিশাই, যেমন অ্যালুমিনিয়াম একটা 3 যোজি মৌল, তাই না? 3 যোজি মৌল, 3 যোজি মৌল, খুব বেশি না কিন্তু অল্প পরিমাণে, অল্প পরিমাণে কয়েক মোল, হ্যাঁ, অল্প পরিমাণ 3 যোজি মৌল অল্প পরিমাণে মিশাই এই অর্ধপরিবাহীর সঙ্গে অ্যালুমিনিয়াম যদি 3 যোজি অল্প পরিমাণে মিশাই, তাহলে দেখা যায় এখান থেকে সেমিকন্ডাক্টর ডোপিত হয়ে যে পরিবাহীটা পাই বা যে সেমিকন্ডাক্টর পাই সেটাকে আমরা বলি পি টাইপ। পি টাইপ ধনাত্মক ধর্মী, ধনাত্মক ধর্মী অর্ধপরিবাহী, ধনাত্মক ধর্মী অর্ধপরিবাহী। ঠিক আছে, ফাইন। দেন অ্যাগেইন যদি এরকম হয় যে সিলিকনের সাথে, সিলিকন একটা অর্ধপরিবাহী, এটা সব থেকে জনপ্রিয় অর্ধপরিবাহী, আমাদের কম্পিউটারে যত চিপ আছে সব কিছু সিলিকন দিয়ে বানানো। এই সিলিকনের সঙ্গে আমরা 5 যোজি কোনো মৌল মিশে, যেমন ফসফরাস, এটা 5 যোজি, এটা যোজনী 5, তাহলে 5 যোজি মৌল যদি মিশাই অল্প পরিমাণে ডেফিনেটলি, তখন দেখা যায় যে সেমিকন্ডাক্টর আমরা পাই সেটাকে বলা হয় এন টাইপ। এগুলা বুঝাবো আমি, আগে জেনে নাও। এন টাইপ, এন টাইপ অর্ধপরিবাহী, এন টাইপ অর্ধপরিবাহী। ঠিক আছে, আচ্ছা, তাহলে পি টাইপ কি, এন টাইপ কি, কিভাবে পাই সেটা আমরা বুঝতে পারছি। পি টাইপ পাইতে হলে আমাদেরকে হচ্ছে সিলিকনের সঙ্গে 3 যোজি মৌল মিলাইতে হয়। এন টাইপ যদি আমরা পেতে চাই, এন টাইপ পেতে চাইলে, বা এটা এন টাইপ মানে হচ্ছে ঋণাত্মক ধর্মী, সেক্ষেত্রে সিলিকনের সঙ্গে আমাদের 5 যোজি কোনো একটা মৌল মিশাইতে হয়। কত যোজি মৌল মিশাইতে হবে? 5 যোজি। ওকে, 5 যোজনী বিশিষ্ট কোনো মৌল মিশাইতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা পেয়ে যাব হচ্ছে গিয়ে পি টাইপ এবং এন টাইপ অর্ধপরিবাহী। এখন এটা মিশাইলে অ্যাকচুয়ালি কাহিনী কি হয় সেটা একটু আমরা এখন দেখব। এই জিনিসটা বুঝলাম যে পি টাইপ পাবো কখন, এন টাইপ পাবো কখন, এটা তো বুঝলাম, বাট অ্যাকচুয়ালি কাহিনী কি হয় সেটা আমরা দেখব। পি টাইপ পদার্থগুলোর স্ট্রাকচার অনেকটা এরকম। পি টাইপ যখন হয় তখন দেখা যায় ওই সিলিকনের টুকরার মধ্যে কিছু অ্যালুমিনিয়াম মিশালে যে পি টাইপ পাই, সেখানে দেখা যায় এরকম অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ফাঁকা জায়গা তৈরি হয়, যেইগুলাকে আমরা বলি হোল, যেইগুলাকে আমরা বলছি হোল। ওকে, ফাইন, এইগুলাকে আমরা বলতেছি হোল। ওকে, আচ্ছা, যখন পি টাইপ আমরা পাই তখন আমরা ওর ভিতরে এরকম কতগুলো ফাঁকা জায়গা পাই, যাদেরকে আমরা বলতেছি হোল। মানে হোল বলতে বোঝায় এই জায়গাতে ইলেকট্রন বসতে পারে, ইলেকট্রন বসার চেয়ার। এই ফাঁকা জায়গাগুলোকে বুঝবা, ইলেকট্রন ওখানে বসতে পারে। এখানে আমরা বলতে পারি ইলেকট্রন বসার চেয়ার। ইলেকট্রন বসার চেয়ার দ্বারা কি বোঝাচ্ছি নিশ্চয়ই সবাই বুঝতে পারছো, এখানে একটা ইলেকট্রন বসতে পারে, চাইলে এখানে একটা ইলেকট্রনকে আমরা বসাতে পারি, এটাই। এবং এটাও বুঝতেছো যে এখানে ইলেকট্রন বসার মতো ফাঁকা চেয়ার আছে, বাট ইলেকট্রন নাই। মনে করো একটা জনসভা হইতেছে, ওই জনসভায় অনেক চেয়ার আছে বাট লোকজন আসে নাই, তাহলে কি হবে? চেয়ারগুলো ফাঁকা পড়ে থাকবে না? ওই ফাঁকা চেয়ারগুলোই হচ্ছে হোল, যেখানে মানুষজন বসা নাই এরকম। এটা হচ্ছে ইলেকট্রন বসার চেয়ার, যেখানে ইলেকট্রন বসা নাই। তো ইলেকট্রন কম আছে, ইলেকট্রন বসার চেয়ার বাট ইলেকট্রন কম আছে, মানে কি ইলেকট্রনের ঘনত্ব কম। এখানে ইলেকট্রনের ঘনত্ব কম। পি টাইপ মানে হচ্ছে ফাঁকা ফাঁকা চেয়ার পড়ে আছে বা ইলেকট্রন বসার মতো ফাঁকা ফাঁকা জায়গা আছে যেখানে ইলেকট্রন বসানো নাই, সেটা। ফাইন, এরপর
এন টাইপ বলতে বোঝায় যে এন টাইপ বলতে আমরা বুঝবো এইখানে অনেক এক্সট্রা ইলেকট্রন আছে, এইখানে অনেক এক্সট্রা ইলেকট্রন আছে। খুব সিম্পলিস্টিক ভাবে আমরা এগুলো শিখবো, এই থিওরিগুলো খুব বেশি এত ইম্পর্টেন্ট কিছু না, তাও জাস্ট বলে নিচ্ছি যাতে বিল্ড আপটা বেটার হয়। অনেক ফাঁকা ইলেকট্রন আছে বাট বসার জায়গা নেই, মানে বুঝতেছো ব্যাপারটা? এক্সট্রা ইলেকট্রন আছে। মনে করো একটা জনসভায় চেয়ার ছিল 10টা বাট লোকজন আসছে 100, তাহলে 10 জন তো বসছে, বাকি 90 জন কি হয়েছে? ওই গ্যাদারিংয়ের মধ্যে দাঁড়ায় আছে। তো এরকম একটা কিছু, মানে এখানে ইলেকট্রনের ঘনত্ব বেশি, এখানে ইলেকট্রনের ঘনত্ব বেশি, এই জায়গাতে ইলেকট্রনের ঘনত্ব অনেক বেশি। এন টাইপ মানে ইলেকট্রনের ঘনত্ব বেশি, এটা হচ্ছে এন টাইপ, নেগেটিভ টাইপ। আর এটা হচ্ছে পি টাইপ, মানে পজিটিভ টাইপ। এরা কেউই কিন্তু পজিটিভ নেগেটিভ না, একটা হচ্ছে পজিটিভ টাইপ আর একটা হচ্ছে নেগেটিভ টাইপ, বাট কেউই পজিটিভ বা নেগেটিভ না, নিশ্চয়ই বুঝতে পারছি। ঠিক আছে, এদের চার্জ কিন্তু শূন্য, এইটার চার্জ, এটা টোটাল চার্জ কিন্তু আবার প্লাস মনে করুন, এটা চার্জ শূন্য, এইটারও চার্জ শূন্য, এটা চার্জ নিরপেক্ষ। মানে একবার পি টাইপ এন টাইপ সবাই চার্জ নিরপেক্ষ, জাস্ট ইলেকট্রনের ঘনত্ব বেশি। মানে বুঝাইতেছে এই পুরা খণ্ডে যতগুলা প্রোটন আছে ততগুলা ইলেকট্রন আছে, মানে প্রোটন বা ইলেকট্রন বেশি কম কোনোটাতেই নাই, কিন্তু ইলেকট্রনের ঘনত্ব এখানে কম আর ইলেকট্রনের ঘনত্ব এখানে বেশি। অনেকটা এভাবে চিন্তা করবা, আবাসিক এরিয়া আছে না, পশ আবাসিক এরিয়া, তাই না? পশ আবাসিক এরিয়ায় দেখবা বাসা বাড়িগুলো ফাঁকা ফাঁকা, মানে দূরে দূরে বাসা, মানে ফাঁকা অঞ্চল বেশি, মানে ইলেকট্রনের ঘনত্ব কম বা মানুষজনের ঘনবসতি কম। আবার দেখবা এন টাইপ বলতে বোঝাচ্ছে বস্তি এরিয়া, বস্তি এরিয়া কি হয়, ঘরবাড়ি কম বাট হচ্ছে মানুষজনের সংখ্যা বেশি। আমি ছোট করে বলছি না, মানে যেখানে ঘনবসতি আছে আর কি, সেটা ফাইন। সো কিন্তু কোনোটাতেই এরকম না যে চার্জ আছে, কোনোটাই প্লাস বা মাইনাস না, এরা চার্জ নিরপেক্ষ। এই এমসিকিউটা অনেকবার এইচএসসি পরীক্ষাতে আসছে, এরা চার্জ নিরপেক্ষ, কোনোটাতেই আসলে চার্জ থাকে না, বাট একটাতে ইলেকট্রনের ঘনত্ব কম, একটাতে ইলেকট্রনের ঘনত্ব বেশি। এটা হচ্ছে পি টাইপ এবং এন টাইপ দ্বারা বোঝায়। এখন অ্যাকচুয়ালি কাহিনীটা কি হয়, কিভাবে এই হোল তৈরি হয়েছে আর কিভাবে এই এক্সট্রা ইলেকট্রন তৈরি হয়েছে, সেই জিনিসটা আমরা এখন দেখব ডোপিং করার মাধ্যমে। হ্যাঁ, ফাইন, তাহলে আসো ব্যাপারটা বুঝি। এইটুকু পড়লে এরপরে আমরা দেখবো যে দ্রুত অঙ্কে চলে গেছি। হ্যাঁ, এরপরে আমরা দ্রুত অঙ্কে চলে যাব। আচ্ছা, তো দেখো প্রথমে হচ্ছে পি টাইপ। পি টাইপ, সো পি টাইপের ক্ষেত্রে যেরকম হয়, পি টাইপের ক্ষেত্রে যেটা হয় আমরা দেখছি, পি টাইপে সিলিকনের সঙ্গে 3 যোজনী বিশিষ্ট কোনো একটা মৌল মিশায়, তাইলেই আমরা পি টাইপ পাই। ওকে, ফাইন। তাহলে মৌল যখন 3 যোজি মিশাই, অল্প পরিমাণে মিশাই, কম থাকে কোনটা? কম থাকে অ্যালুমিনিয়াম আর বেশি থাকে সিলিকন। তাহলে অ্যালুমিনিয়াম কি চারপাশ থেকে সিলিকন কি ঘিরে ধরবে? যেটা কম তারই তো চারপাশ থেকে যারা বেশি তারা ঘিরে ধরবে। তো দেখা যাবে একটা অ্যালুমিনিয়ামে যদি আমি স্ট্রাকচার দেখি, অ্যালুমিনিয়ামের যোজনী 3, মানে এর শেষ কক্ষপথে কটা ইলেকট্রন থাকে? 3টা। তাহলে এই যদি অ্যালুমিনিয়াম হয়, তাহলে দেখো এইগুলাকে আমরা বন্ড হিসাবে চিন্তা করতেছি। সো অ্যালুমিনিয়ামের যোজনী 3, তাহলে এইটার শেষ কক্ষপথে কয়টা করে ইলেকট্রন থাকবে? 3টা ইলেকট্রন থাকবে। তাহলে ওই যে হুন্ডের নীতি অনুযায়ী আমরা জানি প্রত্যেকটা বন্ডে 2টা করে ইলেকট্রন পার্টিসিপেট করে, প্রত্যেকটা বন্ডে 2টা করে ইলেকট্রন পার্টিসিপেট করে। দেখো 8টা ইলেকট্রন বসার জায়গা আছে। হ্যাঁ, বাট অ্যালুমিনিয়ামের লাস্টের সেলে, আমি কিন্তু লাস্টের সেল দেখাচ্ছি, লাস্টের সেলে আছে কয়টা ইলেকট্রন? 3টা। তার মানে প্রত্যেকটাতে একটা একটা করে বসে যাবে। দেখো এইখানে একটা বসছে, এইখানে একটা বসছে, এইখানে একটা বসছে, বাট এইখানে বসার মতো আর কেউ আছে? নাই, কত তো লাস্ট সেলে থাকে 3টা। সবাই মনোযোগ দিও, বারবার এটা বলার কিছু নাই, তো একবার একটু মনোযোগ দিব সবাই, যে 3টা ইলেকট্রন থাকে। তাহলে দেখতেছো এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এই 3টা ইলেকট্রন এখানে আছে। ওকে, আর তো ইলেকট্রন নাই, তো আর কোনো জায়গায় ইলেকট্রন বসবে না। ওকে, এবং প্রত্যেকটা বন্ডে 2টা করে ইলেকট্রন পার্টিসিপেট করতে পারে। এখন চারপাশ থেকে একে ঘিরে ধরবে কে? সিলিকন। তো এই যে মনে করো সিলিকন, এখানে একটা সিলিকন আছে, এইখানে একটা সিলিকন আছে, এইখানে একটা সিলিকন আছে, দেন এখানেও তো একটা সিলিকন লিখতে হবে, এটি মুছে দিলাম আর কি, তো বুঝছোই, ফাইন। আর এইখানে একটা সিলিকন আছে। ওকে, চারপাশ থেকে সিলিকনের ঘিরে ধরছে। এখন সিলিকনেরও তো 4টা হাত, সিলিকনেরও তো 4টা হাত। তো এর এই যে একটা হাত,
এই যে একটা হাত, এই যে একটা হাত, এই যে একটা হাত, প্রত্যেকটার আমি 4টা হাত আঁকবো না, এটারই খালি আঁকলাম। এখন সিলিকনের যোজনী কত? 4। আমরা জানি সিলিকনের যোজনী 4, অ্যালুমিনিয়ামের যোজনী 3। তাহলে সিলিকনের এই বাইরের কক্ষপথে কয়টা করে ইলেকট্রন থাকবে? সিলিকনের এই বাইরের কক্ষপথে, এটা তো গেল অ্যালুমিনিয়াম, ধরো সিলিকনটাকে একটু আলাদা করে এঁকে বুঝাই। দেখো সিলিকনের এই 4 হাতে কয়টা ইলেকট্রন থাকবে? 4টা। তাহলে খেয়াল করো, এইখানে একটা ইলেকট্রন থাকবে, এখানে একটা ইলেকট্রন থাকবে, এখানে একটা ইলেকট্রন থাকবে, এখানে একটা ইলেকট্রন থাকবে। পাশাপাশি সিলিকনের এই জায়গাগুলো কিন্তু ফাঁকা পড়ে থাকবে, প্রত্যেকটা বন্ডে 2টা করে বসতে পারে, বাট ফাঁকা জায়গা আছে। এখন এই সিলিকন যখন এখানে আসবে, ওর এই হাতটা গিয়ে এখানে ওভারল্যাপ করবে এই হাতের সঙ্গে। এরা দুজনে একটা একটা ইলেকট্রন শেয়ার করে 2টা ইলেকট্রনের মাধ্যমে একটা বন্ড তৈরি করবে। মানে ব্যাপারটা এরকম হবে, এই যে সিলিকন আছে, এই সিলিকনের এই হাতটা এইটার উপরে গিয়ে ওভারল্যাপ করবে। ওভারল্যাপ করার মাধ্যমে সিলিকনের এই হাতে যে একটা আছে ও এই জায়গায় বসায় দিবে, আর অ্যালুমিনিয়ামের যে একটা আছে এটা তো এখানে বসাই আছে। তাহলে দেখো ওদের 2টা হাতের বন্ডিং তৈরি হয়ে গেল, এবং ওদের কিন্তু দুইজনেরই এখন 2টা করে ইলেকট্রন আছে, স্টেবিলিটি পাইল। অন্য হাতগুলো আবার ওই দিকের অ্যালুমিনিয়ামের সঙ্গে মিশবে, ওটা আঁকলাম না, একটা হাত এখানে এসে মিলল। ঠিক তেমন করে এই পাশ থেকে যে সিলিকন আছে, দেখো এই পাশ থেকে যে সিলিকন আছে ও আইসাও এখানে ওভারল্যাপ করবে একটা হাতের মাধ্যমে, এবং ওভারল্যাপ করার পরে ওর যে ইলেকট্রনটা আছে ওইটা এখানে বসাই দিবে। তাহলে দুইজনেরই 2টা হইল। ঠিক তেমন করে উপরের যে সিলিকনটা আছে ওরও একটা হাত এসে এটার সঙ্গে বসবে, বসার মাধ্যমে ওর ইলেকট্রনটা ওর সঙ্গে শেয়ার করে এই জায়গায় ওর ইলেকট্রন দান করে দুজনেরই 2টা করে হইল। এই পাশ থেকে সিলিকন সে যেটা করবে, ও চিন্তা করবে যে ওরা 3জন তো সুন্দর মতো বন্ডেজ করে ফেলছে, তাহলে আমিও যাই ওর সঙ্গে বন্ড করতে। ও যায় এইখানে এসে আরেকটা ওভারল্যাপ করবে, কিন্তু ওভারল্যাপ করে ও খাবে একটা মারা। মানে অল আই এম ট্রাইং টু সে যে ওর একটা ইলেকট্রন নিয়ে আইসা এখানে বসছে, বাট আইসা দেখে অ্যালুমিনিয়াম তো এখানে কোনো ইলেকট্রনই নাই, অ্যালুমিনিয়াম তো ছিলই 3টা, ওই 3জনের সঙ্গে ওই 3টা সিলিকন আইসা 2টা করে সবাই স্টেবিলিটি পাইছে। বাট ওর ইলেকট্রন ঠিকই দান করে দিছে, বাট অ্যালুমিনিয়ামের তো এইখানে কোনো ইলেকট্রন নাই, মানে এই জায়গায় একটা ফাঁকা জায়গা তৈরি হয়ে গেছে। তাহলে দেখো একটা অ্যালুমিনিয়াম পরমাণুর যখন 4 পাশ থেকে সিলিকন ঘিরে ধরছে, সবাই মিলে গেলেও একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে। এই যে ফাঁকা জায়গাটা, এখানে কেউ নাই, এইটাকেই আমরা বলবো হোল। এটাকেই আমরা বলছি হচ্ছে হোল, এটাই হলো হোল। নিশ্চয়ই সবাই হোল কি এইটা বুঝতে পারছি। তাহলে খেয়াল করো যে এই সিলিকনের সঙ্গে আমি যদি 1 মোল, লেটস সে অল্প পরিমাণে মিশাই, 1 মোল, 1 মোল মানে কি? 1 মোলে অ্যাভোগাড্রোর সংখ্যা সমান সংখ্যক পরমাণু থাকে। পরিমাণ হিসাবে 1 মোল খুবই কম, বাট সংখ্যা হিসাবে তো অনেক বড়, 6.02 10⁻23T। তার মানে বুঝতে পারছো যে এই 1 মোলে এতগুলি হচ্ছে গিয়া অ্যালুমিনিয়ামের পরমাণু আছে। তো 1 মোল দেখতেই পাবা না, 1 মোল অ্যালুমিনিয়াম খুবই কম, এটা মিশাই দিলে অল্প পরিমাণে এত সংখ্যক পরমাণু মিলে যাবে। তাহলে দেখো একটা পরমাণু মিললেই সেখান থেকে একটা হোল তৈরি হয়। তাহলে 1 মোল পরমাণুকে যখন সিলিকন চারপাশ থেকে ঘিরে ধরবে, সিলিকনের মধ্যে যখন অ্যালুমিনিয়াম গলায় মিশাবো, ঘিরে ধরবে, তাহলে এতগুলা হোল তৈরি হবে। তার মানে বুঝতেছো পুরা খণ্ড জুড়ে এরকম অসংখ্য হোল তৈরি হবে, পুরা খণ্ড জুড়ে এরকম অসংখ্য হোল তৈরি হবে। তো দেখো এখানে কিন্তু কোনো ইলেকট্রন বেশি নাই, প্রোটনও বেশি নাই, মানে ইলেকট্রন প্রোটন বেশি কম নাই, জাস্ট হচ্ছে কি এরা বন্ডেজ তৈরি করতে যায়, এরকম ফাঁকা চেয়ার একটা তৈরি হয়েছে। দ্যাটস ওয়াই এটাকে আমরা বলি হচ্ছে পি টাইপ। নিশ্চয়ই সবাই এটা আমরা বুঝতে পারছি, যেটা আমরা প্রথমে বলছিলাম যে সিলিকনের সঙ্গে 3 যোজি মৌল মিশাইলে আমরা পি টাইপ অর্ধপরিবাহী পাই। আর পি টাইপ মানে হচ্ছে যেখানে হোল থাকে বেশি পরিমাণে। এতটুকু বুঝলে চলবে, হোপফুলি সবাই বুঝতে পারছি। ক্লিয়ার? ডেফিনেটলি সবাই এটা আমরা বুঝতে পারছি। ক্লিয়ার? ফাইন। আচ্ছা, সো এটা সবাই আমরা বুঝে ফেললাম, আমরা পি টাইপ কীভাবে তৈরি হয় আর ভিতরের রহস্য বুঝে ফেলছি। এবার আমরা দেখব এন টাইপে কি হয়। এন টাইপ, এন টাইপ, এন টাইপ, এন টাইপ।
আচ্ছা, সো এন টাইপ অর্ধপরিবাহী, এই তো সবাই বুঝে খুশি হয়ে গেছো। এন টাইপ অর্ধপরিবাহী। সো এন টাইপ অর্ধপরিবাহীতে আমরা দেখেছি এন টাইপে ঘটনা কি হয়। এন টাইপে ঘটনা এরকম হয় যে সিলিকনের সঙ্গে আমরা ফসফরাস যুক্ত করে দিই। সিলিকনের সঙ্গে আমরা ফসফরাস যুক্ত করে দিই 5 যদি, এটা যোজনী 5, সিলিকনের তো 4, তখন আমরা পাই এন টাইপ। তো এখানে কাহিনী কি হয়, ফসফরাস তো পরিমাণে অল্প, তার মানে ফসফরাসে সিলিকন চারপাশ থেকে জড়ায় ধরে, মানে ঘিরে ধরে। এই যে ফসফরাস, তো ওর এই যে বরাবরের মতো 4টা হাত, প্রত্যেক হাতে কয়টা করে ইলেকট্রন বসতে পারে? 2টো করে, মানে বন্ড তৈরি করার সময় 2টা করে লাগে। বাট ওর আছে কয়টা? ওর আছে 5টা। তাহলে হুন্ডের নীতি, প্রথমে হচ্ছে একটা একটা করে বসে, তারপরে এক্সট্রা থাকলে সেটা যে কোনো একটা বসে। তো দেখো এই যে প্রথমে এইখানে বসছে, এইখানে একটা বসছে, এগুলো 2টা, এখানে একটা বসছে 3টা, এখানে একটা বসছে 4টা, আরও কি একটা আছে না? ওর তো 5টা। আরেকটা কি করবে? আরেকটা এইখানে বসছে, নিশ্চয়ই বুঝছো। একটা 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 4টা গেল, এক্সট্রা যেটা আছে এটা এখানে বসছে। ঠিক আছে, ফাইন। এইবার সিলিকন আসবে। সিলিকনের স্ট্রাকচার তো আমরা জানি, ওর আছে 4টা, চারপাশ থেকে সিলিকন ঘিরে ধরছে। এখানে একটা সিলিকন, এখানে একটা সিলিকন, এইখানে একটা সিলিকন, এইখানে একটা সিলিকন। এবার ওর ইলেকট্রনটা শেয়ার করতেছে। দেখো সিলিকনের এইখানের এই একটা হাতের ইলেকট্রন একটা, ওইটা ও এখানে শেয়ার করে দিল। তাহলে ওরা দুজনে মিলে এখন শান্তিতে সংসার করতেছে। সো এরপর ওই যে ঠাকুরমার ঝুলি পড়ছো না, ঠাকুরমার ঝুলির গল্পগুলো খুব সুন্দর লাগে আমার কাছে। জীবন যদি এরকম হইতো তাহলে খুব অ্যামেজিং হইতো, তাই না? ঠাকুরমার ঝুলির যে কোনো গল্প লাস্টে খুব পজিটিভ হয়। আজ অবধি ঠাকুরমার ঝুলির এমন কোনো গল্প তুমি দেখেছো যে লাস্টে গিয়ে দুঃখ কষ্টে জীবনযাপন করতেছে? লাস্টে গিয়ে শয়তান রাজা বা শাকচুন্নি বা প্রেতাত্মা যেটাই বলো, এরা সবার পতন হয় এবং হচ্ছে যারা পজিটিভ, যারা ভালো মানুষ তারা জিতে যায়। এবং লাস্টে গিয়ে ঠাকুরমা যখন বলে আমার কথাটি ফুরলো নটে গাছটি মুড়লো, সো এইখানেই আসলে তার পজিটিভিটি সে বলে দেয়, তাই না? যে নটে গাছটি মুড়লো, আমার কথা ফুরলো। ফাইন। সো অল আই এম ট্রাইং টু সে, জীবন যদি এরকম ঠাকুরমার ঝুলির মতো হইতো, যে সব গল্পের লাস্টে গিয়ে যারা আসলে নেগেটিভ তাদের পতন হয়, যারা পজিটিভ তাদের উত্থান হয়, তাই না? ফাইন, তাহলে খুব সুন্দর হইতো। যাই হোক, কেন যেন বললাম এটা? ও আচ্ছা, যে কারণে বললাম, তো দেখবা যে ঠাকুরমা ঝুলির লাস্টে আইসা এরকম একটা লাইন থাকে, এরপরে রাজা এবং রানী শান্তিতে সংসার করতে লাগলো। আচ্ছা, তো এইখানে যেটা হয়েছে, ওদের বন্ডেজ হয়েছে এবং তারা একটা স্ট্যাবিলিটি পেয়ে গেছে। দেন এইখানটাতেও সিলিকন আইসা হচ্ছে গিয়া একটা ইলেকট্রন এসে বসলো এবং তাদের ভিতরে একটা আবারও এরাও শান্তিতে বসবাস শুরু করলো, শান্তিতে সংসার শুরু করলো। ফাইন। এরপর এই পাশ থেকেও সিলিকন একটা হাত নিয়ে আসলো, তারপর ও আইসা একটা ইলেকট্রন এখানে শেয়ার করলো এবং ওরাও শান্তিতে সংসার শুরু করে দিল। এইখানে কি হয়েছে ঘটনা দেখো তো, এইখানে তো কাহিনী। এইখানে দেখো দুইজনে যখন মিলছে তখন কিন্তু সুখে শান্তিতে সংসার করতেছিল, বাট এইখানে অলরেডি দুইজন আছে, আরেকজন আসলে 3জনে তো সুখের সংসার হবে না, তাই না? তো এখানে যেটা হয়েছে, 3 নাম্বার যখন সিলিকন আসছে, সিলিকনের নিজের একটা ইলেকট্রন আছে, ওইটা নিয়ে বসবে কোথায় ও? কত এখানে তো অলরেডি 2টা আছে, এক্সট্রা একজন আছে, মানে বুঝতেই পারতেছো এরা সুখে শান্তিতে আর সংসার করতে পারতেছে না। কত অলরেডি এখানে কোনো ফাঁকা নাই, এখানে একটা এক্সট্রা বেশি ছিল। তাহলে এই জায়গাতেই কাহিনীটা বা ঝামেলাটা লাগছে। নিশ্চয়ই সবাই এতটুকু আমরা বুঝতে পারতেছি, ডেফিনেটলি আমরা সবাই এতটুকু বুঝতে পারতেছি। তাহলে দেখো তো এইখানে কি একটা ইলেকট্রন বেশি না? এইখানে একটা ইলেকট্রন কি বেশি হয়ে গেল না? বসার জায়গা নেই, কত ওখানে অলরেডি 2জন বসে আছে, তার মানে এই যে ইলেকট্রন বাড়তি, ইলেকট্রন বাড়তি, ইলেকট্রন বাড়তি। আর এখানে ইলেকট্রন কি ছিল? ঘাটতি, ইলেকট্রন ঘাটতি, কম ছিল ইলেকট্রন। দেখো এখানে ইলেকট্রন বসার জায়গা আছে বাট ইলেকট্রন নাই, তার মানে এখানে ইলেকট্রনের ঘনত্ব কম ছিল। আর এখানে ইলেকট্রন বাড়তি, মানে এখানে একটা ইলেকট্রন বসার জায়গা পাচ্ছে না। বাট তাই বলে কিন্তু প্রোটন ইলেকট্রন কম বেশি নাই, চার্জ কিন্তু শূন্য, বাট বসার জায়গা নাই ওখানে। দ্যাট মিনস ওরা সুখে সংসার করতে পারলো না। তাহলে দেখতেছো এন টাইপ যদি হয়, এন টাইপ যদি হয় তাহলে এরকম কিছু বাড়তি ইলেকট্রন থেকে যায়, এটাকে আমরা বলবো হচ্ছে এন টাইপ।
এটাকে আমরা বলবো এন টাইপ, এটাকে আমরা বলছি এন টাইপ। এবং এটা আমরা সবাই বুঝে ফেলছি, পি টাইপ হলে ইলেকট্রনের ঘনত্ব কম, পি টাইপ হলে ইলেকট্রনের ঘনত্ব কম, আর এন টাইপ হলে ইলেকট্রনের ঘনত্ব বেশি হয়। তাহলে ডোপিং কি জিনিস আমরা সবাই বুঝে ফেলছি, এবং এর ভিতরে কেমনে কি কাহিনী হয় সেটাও আমরা সবাই দেখে ফেলছি। হোপফুলি সবাই এটা ক্লিয়ার হয়ে গেছে। এখন এই থিওরিটুকুই বইয়ে দেখবা এত আজাইরা কথাবার্তার মাধ্যমে লিখা, পড়তে যায় মনে হয় যে ভাই এই চ্যাপ্টার পড়বই না। আমি না ইন্টারমিডিয়েটে এই চ্যাপ্টারটা পড়িই নেই, লাস্টে যায় অ্যাডমিশনের সময় কিছু অঙ্ক দেখছিলাম, আমাদের সময় কোনো অঙ্ক এখান থেকে আসে না, বেঁচে গেছি, যাই হোক। বাট পরবর্তীতে আমার মনে হয়েছে যে স্টুডেন্টদেরকে এই চ্যাপ্টারটার ডিটেলস বোঝানো দরকার। তো যাই হোক, সো ওইখানে যেটা হয় আলতু ফালতু কথার ভিড়ে আমরা মেইন জিনিসটাকে হারাই ফেলি। সো আমরা প্রথমে যে থিওরিটিক্যাল প্লট আছে সবাই স্কিপ থাকতে পারে, স্কিপ করতে পারে, অনেক এমন কিছু নাই, সব কিছু আমি এখানে লিখে দিছি। আমরা পরিবেহিতার ভিত্তিতে পদার্থকে কত ভাগে ভাগ করা যায় সেটা দেখছি। তারপর আমরা দেখলাম যে পরিবাহী, অন্তরক এবং অর্ধপরিবাহী এদের অ্যাকচুয়ালি ব্যাপারটা কী সেটা আমরা দেখছি। তারপর আমরা ডোপিং করে কিভাবে পি টাইপ এন টাইপ করে সেটা আমরা দেখেছি। এবং এরপরে আমরা দেখলাম অ্যাকচুয়ালি ভিতরের কাহিনী কি হয়। ঠিক আছে, ফাইন, এতটুকু সবার কাছে ক্লিয়ার। তাহলে এই পর্যায়ে আমি একটা ছোট ব্রেক নিই, একটা 10 মিনিটের ব্রেক নিই। হ্যাঁ, গলা শুকিয়ে গেছে, অনেক কথা হয়েছে। এই 10 মিনিটের ব্রেকের পরে আমরা ডায়োড কি সেই স্ট্রাকচারটা দেখব। ঠিক আছে, ফাইন, একটা একটা ব্রেক। বাজে কটা? 8:12 বাজে। সো পঁচিশ, হ্যাঁ আমি আসতেছি, তোমরা একটু ব্রেক নাও, এরপরে আমরা ডায়োড কি এটা দেখবো, তারপরে আজকে ক্লাস শেষ করব। ঠিক আছে, আসছি। ক্লিয়ার, ভেরি গুড, সবাই বুঝতে পারছে, দেখেই ভালো লাগছে, সবাই বুঝতে পারলে আমার খুব ভালো লাগে। আসছি।
ফাইন। তো ব্রেক টাইমটা শেষ, সবাই আবার যুক্ত হও, তাহলে আমরা ক্লাসটা শুরু করে ফেলতে পারি। আচ্ছা, এই তো চলে আসছে সবাই। ওয়ালাইকুম আসসালাম কামরুল হাসান, কেমন আছো তুমি? আচ্ছা, এবার আসো এরপর আমরা যে জিনিসটা জানবো, এটা দিয়েই সেমিকন্ডাক্টরের প্রথম ডিভাইস, সেটা হচ্ছে ডায়োড। ডায়োড, তো ডায়োড কিভাবে বানায়? আমরা ব্রেকের আগে দেখছি পি টাইপ এবং এন টাইপ হচ্ছে গিয়া অর্ধপরিবাহী কীভাবে ডোপিং করে। এই দুইটাকে যখন আমরা সংযোগ করি তখন একটা ডায়োড তৈরি হয়, ঠিক আছে? তাহলে ডায়োড বানানোর ওয়েটা হচ্ছে, আমরা একটা পি টাইপ নিব, তার সঙ্গে একটা এন টাইপ নিব। পি টাইপ এবং এন টাইপ দুইটাকে যখন জোড়া দিব তখন তৈরি হবে একটা পিএন জাংশন ডায়োড। সোজা কথা এটাকে ডায়োড বলে, আবার এটাকে খুব রিগোরাস নাম হচ্ছে পিএন জাংশন ডায়োড। পিএন জাংশন ডায়োড, ওকে ফাইন। তাহলে ডায়োড বানানো খুবই সোজা, একটা পি টাইপ নিতে হবে, সঙ্গে একটা এন টাইপ নিতে হবে, এই দুইটাকে জোড়া দিয়ে দিব, জোড়া দিলেই তৈরি হয়ে যাবে ডায়োড বা পিএন জাংশন ডায়োড। জাংশন মানে জোড়া, বুঝতেই পারতেছো, ঠিক আছে ফাইন। তাহলে ব্যাপারটা এরকম, এইটা হচ্ছে একটা পি টাইপ, ওকে, আর এইটা হচ্ছে একটা এন টাইপ। এই দুইটাতে হচ্ছে গিয়ে আমরা জোড়া দিব, এই দুইটাকে আমরা জোড়া দিব, ঠিক আছে? তাহলে এটা পি টাইপ আর এটা হচ্ছে এন টাইপ। এখন পি টাইপে কি থাকে? হোল থাকে। পি টাইপে এরকম হোল থাকবে। আর এন টাইপে কি থাকবে? এন টাইপে ইলেকট্রন থাকবে। এন টাইপে ইলেকট্রন থাকবে। ফাইন। তাহলে এই দুইটাকে যখন আমরা জোড়া দিচ্ছি, এটাকে আমরা বলতেছি হচ্ছে ডায়োড। এই হোল স্ট্রাকচারটাই ডায়োড। এখন ডায়োডের ভিতরে কাহিনীটা কি হয়? ডায়োডের ভিতরে যেটা হয় সেটা হচ্ছে, খেয়াল করে দেখো তো একটা জিনিস, একটাতে ইলেকট্রনের ঘনত্ব কম, একটাতে ইলেকট্রনের ঘনত্ব বেশি। তো ব্যাপারটা এইভাবে চিন্তা করে দেখো, এইটা মনে করো একটা আবাসিক এরিয়া, হ্যাঁ, এইটা একটা আবাসিক এরিয়া, মানে যেখানে ফাঁকা ফাঁকা বসতি, আর এটা একটা বস্তি। তাইলে এই বস্তি আর আবাসিক এরিয়া যখন জোড়া লাগে তখন কি হয়? বস্তিতে ঘনবসতি, আবাসিক এরিয়ায় হালকা বসতি, পাতলা বসতি। তখন কি বস্তির মানুষজন সব আবাসিক এরিয়ার ফাঁকা জায়গার দিকে ট্রান্সফার হয়। তো এইখানেও এই ঘটনাটা ঘটে। এইখানে যেটা হয় যে এই যে কিছু কিছু ইলেকট্রন এইখান থেকে এই হোলগুলাতে যায় বসে, মানে ওর বসার জায়গা নাই, আর এখানে ফাঁকা চেয়ার পড়ে আছে। যখন এরকম হবে তখন ওরা গিয়ে এই ফাঁকা চেয়ারগুলোতে বসে যাবে, ওরা গিয়ে এই ফাঁকা চেয়ারগুলোতে বসে যাবে। তখন দেখা যায় এই স্ট্রাকচারটা এরকম হয়ে যায়। এই জায়গাতে হচ্ছে গিয়ে মাঝের যে জায়গাটা আছে, এই জায়গাগুলোতে হচ্ছে গিয়ে ওরা মিশে যায়। মিশে গেলে তো এখানে না থাকে কোনো এক্সট্রা ইলেকট্রন, না থাকে কোনো ফাঁকা জায়গা, ওরা কিন্তু মিলে যায় এই জায়গাগুলোতে। এই ইলেকট্রনগুলা যায় হোলগুলোতে বসাতে, এই জায়গাটা এভাবে করে মিলে যায়, একটা দেয়ালের মতো তৈরি হয়। এই ইলেকট্রনগুলো যে এই ফাঁকা জায়গাতে বসে যায়, এবং এইখানে কোনো ফাঁকা চেয়ারও থাকে না, ইলেকট্রনও থাকে না, এরকম মিলে যায়। বাট এই জায়গাতে কিন্তু হোল থেকে যাচ্ছে, তাই না? এই জায়গাতে হোল থেকে যাচ্ছে, আর এই জায়গাতে হচ্ছে গিয়ে ইলেকট্রন থেকে যাচ্ছে, ঠিক আছে? এরপরে যেটা হয়, এরা মিলে যাওয়ার পরে দেখতেছো এখানে কিন্তু একটা বেশ বড় ফাঁকা জায়গা তৈরি হয়েছে, একটা উঁচু দেয়াল তৈরি হয়েছে, মানে বড় একটা ব্যবধান তৈরি হয়েছে। তখন চাইলেই কিন্তু সহজে ইলেকট্রন এখানে আসতে পারে না। তারপরেও কিছু ইলেকট্রন এই পাশ থেকে ঝাঁপ দিয়ে এখানে আসে, কিছু ইলেকট্রন এই পাশ থেকে ঝাঁপ দিয়ে এখানে আসে, আর এই পাশের কিছু হোল এই জায়গাতে জায়গা করে নেয়, ওকে, ট্রান্সফার হয়। কিন্তু এরা আর মিলতে পারে না। কেন মিলতে পারে না? ব্যাপারটা একটু খেয়াল করে দেখো। এই জায়গাতে দুই সারি হোল আছে, এদের তো একটা প্রেশার,
যখন এখানে এরা মিলে গেছে, এই জায়গা তো ফাঁকা হয়ে গেছে, মানে এই জায়গা তো নিউট্রাল হয়ে গেছে। নিউট্রাল হয়ে গেলে যখন এই পাশ থেকে ইলেকট্রন এদিকে চলে আসে, তখন এদেরও তো একটা গ্যাদারিং হয়ে গেছে, এটা চাপায় আসছে না, আবাসিকের লোকজন এদিকে চাপায় আসছে, তখন ওরা তো এইদিকে একটা প্রেশার দেয়, আবার ঠিক তেমন করে ওরা এইদিকে প্রেশার দেয়, এই হোলগুলোরে একটা প্রেশার দেয়, ঘনত্বের চাপাচাপি হয়ে গেছে। তখন এরা এসে এইখানে আটকে যায়, এই যে লেয়ারটা আছে, এরা এসে এইখানটাতে ট্র্যাপ হয়ে যায়, না পারে মিলতে, কারণ এদিক দিয়েও চাপতেছে আর ওদিকেও যাইতে পারে না, ঝাঁপ দিয়ে তো আইসা পড়ছে, আইসা দেখে যে এরা প্রেশার দিচ্ছে এদিক থেকে, তখন না এদের সঙ্গে মিলতে পারে, না আবার ব্যাক করে ওখানে যেতে পারে, কারণ মাঝখানে একটা দেয়াল তৈরি হয়ে গেছে। ঠিক তেমন করে এরা যখন এদিকে প্রেশার দেয়, তখন এই যে হোলগুলো আছে এরাও এটার সঙ্গে মিলতে পারে না, বরঞ্চ এখানে এরা ট্র্যাপ হয়ে যায়। ঠিক আছে, মানে সোজা কথা, দুই পাশে হচ্ছে গিয়ে এইরকম কিছু ইলেকট্রন এবং হোল সাইড চেঞ্জ ঠিকই করে, বাট মিলতে পারে না, তারা যায় ওখানে একটা দেয়াল তৈরি করে, এই জায়গাতে একটা দেয়াল আলটিমেটলি তৈরি হয়ে যায়। এখন এটা সবাই বুঝতে পারতেছো যে এই ইলেকট্রনগুলো মানে কি, এখানে নেগেটিভ হয়ে যায় আর এইখানে হচ্ছে গিয়া পজিটিভ হয়ে হোলগুলারে কাইন্ড অফ পজিটিভের মতো ধরা যায়, যখন হয়তো ইলেকট্রন বসতে পারে, তো এরকম একটা দেয়াল তৈরি হয়ে যায়। আর এই যে লেয়ারটা তৈরি হয়েছে, এই লেয়ারটাকে আমরা বলি হচ্ছে গিয়া ডিপ্লেশন লেয়ার। এইখানে যে লেয়ারটা তৈরি হয় এটাকে আমরা বলি ডিপ্লেশন লেয়ার, ডিপ্লেশন লেয়ার, বা বাংলায় বলে নিঃশেষিত স্তর, এটাকে বাংলায় বলে নিঃশেষিত স্তর, নিঃশেষিত নিঃশেষিত স্তর, এটাই বলে মোস্ট প্রবাবলি, হ্যাঁ, নিঃশেষিত স্তর বা হচ্ছে ডিপ্লেশন লেয়ার। ওকে, এবং দেখতে পাচ্ছ এই জায়গাতে কিছুটা নেগেটিভ চার্জ হয়, এই জায়গাতে কিছুটা পজিটিভ চার্জ হয়, মানে এইখানে একটা ভোল্টেজ তৈরি হয়ে যায়, এবং নিঃশেষিত স্তরে যে ভোল্টেজ সেটাকে আমরা বলি থ্রেশহোল্ড ভোল্টেজ বা ভিটি। দেখো এখানে মাইনাস, এখানে প্লাস, মানে এখানে একটা ভোল্টেজ তৈরি হয়েছে, এটাকে বলা হয় থ্রেশহোল্ড, টি ফর থ্রেশহোল্ড ভোল্টেজ, বা বাংলায় বলে হচ্ছে গিয়ে নিঃশেষিত বিভব, নিঃশেষিত বিভব, নিঃশেষিত বিভব। এইখানে একটা নিঃশেষিত বিভব তৈরি হয়, একটা ভোল্টেজ পার্থক্য তৈরি হয়। সো আলটিমেটলি জিনিসটা দেখতে এরকম হয়, ফাইনালি জিনিসটা দেখতে এরকম হয়। দেখো ফাইনালি জিনিসটা দেখতে এরকম হয়, এটাকেই আমরা ডায়োড বলতেছি। এই জায়গাতে একটা লেয়ার তৈরি হয়, হ্যাঁ, এই জায়গাতে একটা লেয়ার তৈরি হয়, এবং যে লেয়ারটাকে আমরা বলতেছি ডিপ্লেশন লেয়ার, এই লেয়ারটাকে আমরা বলছি ডিপ্লেশন লেয়ার, ডিপ্লেশন লেয়ার। ওকে ফাইন, এবং ডিপ্লেশন লেয়ারে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটাতে হইছে হচ্ছে গিয়া মাইনাস, আর এই জায়গাটাতে হইছে হচ্ছে গিয়া প্লাস, মানে এখানে একটা ভোল্টেজ তৈরি হইছে, এবং এই জায়গাতে বুঝতেই পারছো এখানে হোল আছে, এইখানে হোলসগুলো আছে, আর এইখানে কিছু ইলেকট্রন এসে হচ্ছে গিয়া ট্র্যাপড হয়ে গেছে। ঠিক তেমন করে এই জায়গাতে ইলেকট্রন আছে, আর এইখানে কিছু হোল আইসা এখানে ট্র্যাপ হইছে, এই হোলগুলো পজিটিভ, এইগুলা নেগেটিভ। তো এখানে একটা ডিপ্লেশন লেয়ার তৈরি হয়ে গেছে এবং একটা ভোল্টেজ তৈরি হয়েছে। এখন এই জায়গার এই ভোল্টেজটা কীরকম হয় দেখবা, বইয়ে এরকম একটা চিত্র আছে, এটা হচ্ছে মাঝের ডিভাইডার, হ্যাঁ, ভোল্টেজের এখানে একটা চিত্র তোমরা বইয়ে দেখবা, দেখো ফাইন। সো এই জায়গাতে আমরা যদি ভোল্টেজটা একটু কম্পেয়ার করি, এখানে যদি আমরা ভোল্টেজটাকে একটু কম্পেয়ার করি, তাহলে বুঝতেছো এখানে নেগেটিভ ভোল্টেজ, মানে এই জায়গাতে কিছুটা নেগেটিভ ভোল্টেজ হয়ে যায়, আর এই জায়গাতে কিছুটা পজিটিভ ভোল্টেজ হয়ে যায়, মানে ব্যাপারটা অনেকটা এরকম হয়। দেখো এই জায়গাটাতে এইরকম একটা গ্রাফ দেখবো, মানে এই দিকে ভোল্টেজটা নেগেটিভ নাইমা গেছে, এটা হচ্ছে ভি ভোল্টেজ, দেখতেছো এইদিকে মাইনাস ভোল্টেজ, এই যে মাইনাস ভি, আর এইদিকে প্লাস ভোল্টেজ প্লাস ভি, দেখতেছো এই জায়গাতে ভোল্টেজটা বাড়ছে, এই যে পজিটিভ, এখানে প্লাস, এখানে মাইনাস। সেরকম একটা চিত্র দেখবা যে এই পাশে ভোল্টেজ কিছুটা কমে যায়, এই পাশে ভোল্টেজ কিছুটা বেড়ে যায়, এরকম একটা চিত্র আমরা বইয়ে দেখতে পাবো। ঠিক আছে, এবং এই জিনিসটাকেই আমরা বলতেছি ডায়োড, এই জিনিসটাকেই আমরা বলতেছি ডায়োড। এখানে একটা এই পাশে মাইনাস আর ওই পাশে প্লাস একটা ভোল্টেজের লেয়ার তৈরি হয়ে গেছে। ঠিক আছে, ভালো আছেন ভাই? আচ্ছা, সো এই যে লেয়ারটা দেখতেছো, তার মানে আমরা বুঝতেছি এখানে একটা
হচ্ছে গিয়া ভোল্টেজ তৈরি হয়ে গেছে, যেটাকে আমরা বলতেছি থ্রেশহোল্ড ভোল্টেজ, এবং এইটাকে আমরা ডায়োড বলি। হ্যাঁ, তো ডায়োডকে বইয়ে এভাবে করে লিখে, ডায়োডকে বইয়ে এভাবে করে লেখে, এইখানে পি টাইপ আর এখানে হচ্ছে এন টাইপ। এই যে পি টাইপ আর এটা হচ্ছে এন টাইপ, পি টাইপ এবং এন টাইপ। এই পোলটা হচ্ছে গিয়া পজিটিভ পোল আর এই এনটা হচ্ছে গিয়া নেগেটিভ পোল, এবং এখানে একটা ভোল্টেজ তৈরি হয়েছে, এখানে মাইনাস আর এখানে প্লাস ভিটি। ওকে, এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম। এই যে চিত্রটা দেখতেছ এইটা হচ্ছে ডায়োডের, এটাই একটা ডায়োড, আর এবং এই যে চিত্রটা এটা হচ্ছে ডায়োডের ব্লক ডায়াগ্রাম, ব্লক ডায়াগ্রাম। হ্যাঁ, ডায়োডের ব্লক ডায়াগ্রাম। বাট অ্যাকচুয়ালি যখন আমরা যন্ত্রটাকে দেখবো, ডায়োড দেখতে ছোট একটা বাদামের মতো, ছোট একটা বাদামের মতো ডিভাইস হিসাবে। আমরা যখন ইসে ছিলাম, সিএসসিতে যখন পড়েছি, তখন আমাদের একটা কোর্স ছিল ডিএলডি, ডিজিটাল লজিক ডিজাইন। সো ডিএলডিতে আমরা ব্রেডবোর্ডে ডায়োড ইউজ করতাম, ট্রানজিস্টার ইউজ করতাম, এইগুলো দিয়ে অনেক কমপ্লিকেটেড সার্কিট বানাইতাম। ইভেনচুয়ালি ডায়োড দিয়ে, তারপরে ট্রানজিস্টর দিয়ে, মাইক্রো প্রসেসর, তারপরে ফেট, মসফেট, তারপরে অপ্যাম্প, তারপরে এরপরে আরও আধুনিক যেটা সেটা হচ্ছে মাইক্রো প্রসেসর, তারপরে হচ্ছে গিয়ে তোমার রাসবেরি পাই, এরকম অনেক ছোটো ছোটো চিপ পাওয়া যায়। এইগুলা দিয়ে আমার মনে আছে প্রথমে হচ্ছে ওই যে তোমরা যে আইসিতে পড়ো না, অ্যাডার, হাফ অ্যাডার, ফুল অ্যাডার, এগুলো আমরা সার্কিট বানাইছি, বানায় নাম্বার যোগ করতাম। তারপর হচ্ছে এরপরে হচ্ছে এএলইউ বলে একটা ব্যাপার আছে, এএলইউ, ওকে, অ্যারিথমেটিক লজিক ইউনিট, কম্পিউটারের যে বেসিক ইউনিট বা ক্যালকুলেটরের যে বেসিক ইউনিট। হ্যাঁ, এটার ভিতরে একটা মাইক্রো প্রসেসর দিয়ে এএলইউ চিপ থাকে, এএলইউ বানানো থাকে। তারপরে সেইটার পরে আরও অ্যাডভান্স আমরা বানিয়েছিলাম। তো আমার মনে আছে আমার একটা প্রজেক্ট ছিল, আমি এই ক্লাসের লাস্টের দিন তোমাকে 4 নাম্বার ক্লাসে, এইটার 4 নাম্বার ক্লাসে এটার প্রজেক্ট তোমাদেরকে দেখাবো, মাইক্রো কন্ট্রোলারের আমার করা প্রজেক্টটাও তোমাদেরকে দেখাবো। সো এইটা দিয়ে আমি যে প্রজেক্টটা বানাইছিলাম সেটা ছিল স্মার্ট টয়লেট ম্যানেজমেন্ট। দেখবো আমার ফেসবুক প্রোফাইলে আছে। আচ্ছা, তো দেখাবো না, লাস্ট ক্লাসে আমার এই প্রজেক্টটা তোমাদেরকে ইনশাল্লাহ দেখাবো না, ঠিক আছে? সো খুব মজা, তোমরা যখন সিএসসিতে পড়বা তখন দেখবা যে এই জিনিসপত্রগুলা কত বেশি ইন্টারেস্টিং হতে পারে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তো এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম, বাট এইটার অ্যাকচুয়ালি ডায়োড দেখতে এরকম একটা বাদামের মতো। এই যে আমরা যখন, এটা তো ব্লক ডায়াগ্রাম, এটা আমরা সার্কিটে আঁকবো না, সার্কিট ডায়াগ্রাম বলে একটা ব্যাপার আছে। ডায়োডকে সার্কিটে এভাবে আঁকা হয়, ডায়োডকে সার্কিটে এভাবে করে আঁকা হয়, ডায়োডকে সার্কিটে এভাবে করে আঁকা হয়। এই যে একটা ত্রিভুজ, সামনে একটা টান, ওকে? আচ্ছা, সো এই যে ডায়োড দেখতেছো, এই ডায়োডের এই পাশটা হচ্ছে গিয়া পি টাইপ, এই পাশটা হচ্ছে পি টাইপ, এই পাশটা পি টাইপ, আর দাগ দেওয়া যে পাশ আছে এটা হচ্ছে এন টাইপ। সার্কিটে যখন আঁকবো তখন আর এইটা আঁকবো না, তখন আমরা এইভাবে ডায়োড আঁকবো, ওকে? এটা হচ্ছে সার্কিট ডায়াগ্রাম, এটা হচ্ছে সার্কিট ডায়াগ্রাম, সার্কিট ডায়াগ্রাম। আচ্ছা, এই গেল সার্কিট ডায়াগ্রাম। আর অ্যাকচুয়ালি যন্ত্রটা দেখতে কেমন? অ্যাকচুয়ালি দেখতে এরকম ছোট ছোট একটা বাদামের মতো, এই যে এরকম ছোট একটা সিলিন্ডার, ছোট একটা সিলিন্ডার। এই সিলিন্ডারের একটা জায়গায় দেখবে এখানে এরকম মোটা করে সাদা দাগ দেওয়া থাকে, একটা মোটা করে সাদা দাগ দেওয়া থাকে, আর দুই পাশ থেকে দুইটা হচ্ছে গুণা বের হয়, দুই পাশ থেকে দুইটা গুণা বের হয়। সো এই যে পাশ থেকে গুণাগুলো বের হয়, এটা হচ্ছে গিয়া যেখানে দাগটা আছে ওইটা হচ্ছে এন টাইপ, আর যেখানে দাগটা নাই যে পাশটাতে সেটা হচ্ছে পি টাইপ, এটা হচ্ছে এন টাইপ, আর এই পাশে হচ্ছে গিয়া পি টাইপ, ওকে? ফাইন, হোপফুলি সবাই এতটুকু আমরা বুঝতে পারছি, ডেফিনেটলি এতটুকু আমরা সবাই বুঝে ফেলতে পেরেছি, ক্লিয়ার? আচ্ছা, এবার আসো, ছোট একটা সূত্র আমরা দেখব, ছোট একটা সূত্র আমরা এখান থেকে দেখতে পারি যে যখন আমরা দেখতেছি একটা ডায়োডের কিন্তু দুই পাশেই একই সংখ্যক হচ্ছে গিয়া থাকবে না, ডায়োডের দুই পাশে একই সংখ্যক কিন্তু লেয়ার থাকবে, ঘনত্ব থাকবে না, পি এবং এন এর ঘনত্ব কিন্তু ইকুয়াল হয় না। দুই পাশের ঘনত্ব কিন্তু একই রকম হয় না, দুই পাশের ঘনত্ব একই রকম হয় না বলতে এই সূত্রটা আমরা একটু খেয়াল করি। একটা ডায়োডের ভিতরে আমরা দেখছি যে এই সাইডে থাকে
এই সাইডে থাকে হোলস আর এই সাইডে থাকে ইলেকট্রন। হ্যাঁ, এবং দুই সাইডের ঘনত্ব কিন্তু সমান না, মানে এখানে হোলের ঘনত্ব আর এখানে ইলেকট্রনের ঘনত্ব সমান না। ঠিক আছে, এখানে হোলের ঘনত্ব আর এই পাশে যে ইলেকট্রনের ঘনত্ব, এই ঘনত্ব দুইটা কিন্তু সমান হয় না। ঠিক আছে, ধরে নিলাম এই পাশে যে হোল আছে, মানে এটা তো পি, এটা তো এন। ঠিক আছে, সেই হোলের ঘনত্বকে আমরা বললাম হচ্ছে পি। এই পি দ্বারা ছোট পি দ্বারা বোঝাচ্ছে হোলের ঘনত্ব। ওকে, আচ্ছা, আর এই ছোট এন, এন দ্বারা বোঝাচ্ছে ইলেকট্রনের ঘনত্ব। ইলেকট্রনের ঘনত্ব। এখন এই দুইটা কিন্তু কখনোই সমান না, মানে অনেকে মনে করতে পারো এখানে যতগুলো হোল থাকে এখানে ততগুলো ইলেকট্রন থাকে, সেটা না। এই হোলের ঘনত্ব এবং ইলেকট্রনের ঘনত্ব কখনোই সমান হয় না। এখানে একটা ছোট সূত্র আছে, সূত্রটা একটু আমরা মনে রাখবো। সূত্রটা হচ্ছে এরকম, মেজরিটি বইয়ে নাই, তো জেনে রাখলে বেটার। ইসাক স্যারের মনে হয় বইয়ে থাকতে পারে। এন পি ইকুয়ালস টু এন আই স্কোয়ার। এন পি ইকুয়ালস টু এন আই স্কোয়ার, এই সূত্রটা আমার সবাই মনে রাখবে। এন পি ইকুয়ালস টু এন আই স্কোয়ার। ফাইন, তাহলে এইখানে কোনটারে কি বলে? এইখানে এই এনকে বলে হচ্ছে গিয়ে ইলেকট্রনের ঘনত্ব। ইলেকট্রনের ঘনত্ব। ওকে, ডায়োডে ইলেকট্রনের ঘনত্ব, মানে এই নাম্বার অফ ইলেকট্রন কত কত ঘন আছে এইটা। আর এই পি কে আমরা বলবো হচ্ছে হোলের ঘনত্ব। ওকে, হোলের ঘনত্ব। আর এই যে এনআই, এনআই দ্বারা বোঝায় ডোপিং করার আগে। আমরা তো দেখছি ডোপিং করার মাধ্যমে, এই যে ডোপিং করছি, যে কোথায় করলাম, এই তো ডোপিং যে করি, ডোপিং করার মাধ্যমে ইলেকট্রন এবং হোলের ঘনত্ব চেঞ্জ হয়। সো এনআই দ্বারা বোঝায় ডোপিং করার আগে আসলে ইলেকট্রন ঘনত্ব কত ছিল। এনআই দ্বারা বোঝায় এটাকে বলা হয় ইন্ট্রিসিক ইলেকট্রনের ঘনত্ব। ইন্ট্রিসিক ইলেকট্রনের ঘনত্ব বলতে কি বোঝায়? যে ডোপিং করার আগে ঘনত্ব কত ছিল, মানে যখন আমি হচ্ছে ওটার ভিতরে হচ্ছে অ্যালুমিনিয়াম বা ফসফরাস যেটাই মিলাই না কেন, মিলাই নাই, শুরুতে খণ্ডের মধ্যে ইলেকট্রনের ঘনত্ব কত ছিল সেইটা। ওকে, তাহলে আমরা জানবো একটা ডায়োডে, যে কোনো ডায়োডের ক্ষেত্রে এই সূত্রটা অ্যাপ্লিকেবল। যে কোনো ডায়োডের ক্ষেত্রে এই সূত্র অ্যাপ্লিকেবল। প্রথম অবস্থায় ইলেকট্রনের ঘনত্ব, ডায়োডটা বানানোর পরে ইলেকট্রনের ঘনত্ব ইনটু হোলের ঘনত্ব, এদের গুণফলটা সবসময় হয় ডায়োড তৈরি করার আগে যে সেমিকন্ডাক্টর ছিল শুরুতে তার ইলেকট্রনের ঘনত্ব কত ছিল, এটাকে বলা হয় ইন্ট্রিসিক ইন্ট্রিসিক ইলেকট্রনের ঘনত্ব। সেখান থেকে ছোট একটা অঙ্ক আমরা দেখি। হ্যাঁ, ছোট একটা এমসিকিউ টাইপের অঙ্ক আমরা দেখে ফেলি। ওকে, সিলিকনের ইন্ট্রিসিক ইলেকট্রনের ঘনত্ব, মানে শুরুতে ছিল হচ্ছে 3 × 10⁸ পার মিটার কিউব, মানে 1 মিটার কিউবে এতগুলো ইলেকট্রন ঘনত্ব ছিল। ডোপিং করার পরে এর ইলেকট্রন ঘনত্ব হলো, ড্রপিং করার পরে দেখো ইলেকট্রন ঘনত্ব বেড়ে গেছে। আগে ছিল 3 × 10⁸, এখন ব্যয়টা হয়ে গেছে 6 × 10⁸ হয়েছে। তো প্রথম কোশ্চেন, এখানে দুইটা কোশ্চেন। প্রথম কোশ্চেন হচ্ছে গিয়া একটাই কোশ্চেন দিই, দুইটা দেওয়ার কিছু নাই। কোশ্চেনটা হচ্ছে গিয়া হোলের ঘনত্ব কত হবে, হোলের ঘনত্ব নির্ণয় করো। ডোপিং করার মাধ্যমে, আগে ছিল এত, ডোপিং করার মাধ্যমে এত হয়েছে, এখন হোলের ঘনত্ব নির্ণয় করতে হবে। তার মানে ডোপিং করার আগে ইন্ট্রিসিক ঘনত্ব ইলেকট্রনের হচ্ছে ডেনসিটি ছিল এটা, ডোপিং করার পরে ডেনসিটি হয়েছে এইটা। ওকে, তার মানে বুঝতে পারতেছো এইটা ছিল হচ্ছে এনআই আর এইটা হচ্ছে এন। তো আমাদের বের করতে হবে হোলের ঘনত্ব মানে পি। আমরা একটু আগেই সূত্র দেখছি, এনপি ইকুয়ালস টু এনআই স্কোয়ার। তাহলে পি ইকুয়ালস টু কত হবে?
এনআই স্কোয়ার ডিভাইডেড বাই এন। তাহলে এনআই এর ভ্যালু তো আমরা দেখতেছি এটা 3 × 10⁸ এইটার হোল স্কোয়ার, আর নিচে হচ্ছে ডোপিং করার পরে ইলেকট্রনের ঘনত্ব বাড়ছে, মানে এটা কি করছে, এটা কিন্তু এন টাইপ ডোপিং করছে। খেয়াল করে দেখো ইলেকট্রনের ঘনত্ব বাড়ে কখন, ঘনত্ব বাড়তি হয় কখন, যখন এন টাইপ ডোপিং করে। সো ডোপিংটা আসলে এন টাইপ ছিল, ঠিক আছে, ফাইন। এবং তখন হয়ে গেছে 6 × 10⁸, ডোপিং করার পরে হয়ে গেছে 6 × 10⁸। তাহলে এখান থেকে আমরা বের করতে পারবো সেই ক্ষেত্রে হোলের ঘনত্ব কত, এই ডোপিংয়ের মাধ্যমে হোলের ঘনত্ব কত হয়েছে সেটা আমরা বের করতে পারবো। আচ্ছা, এইটা ক্যালকুলেশন করলে আমাদের আনসার আসবে 150 × 10⁶ পার মিটার কিউব। পার মিটার কিউবে এতগুলা হয়ে গেছে, এটাকে আমরা লিখতে পারবো 1.5 × 10⁸ পার মিটার কিউব। ডোপিং করার পরে তার হোলের ঘনত্ব এমন হয়েছে, ডোপিং করার পরে তার হোলের ঘনত্ব এত হয়েছে, ঠিক আছে, আনসার। ফাইন। সো এই সূত্রটা অনেক বই পাবে না, তো জেনে রাখতে হবে, ঠিক আছে, ফাইন। সো দ্যাটস ইট। সো আজকে আমরা এতটুকুই পড়বো, আর বড় করবো না, 1.5 ঘন্টা হয়ে গেছে। সো আজকে আমরা কি পড়লাম, সব থেকে ঝামেলাযুক্ত চ্যাপ্টারটা শুরু করাই কঠিন, সেই জায়গাটার আমি তোমাদের ঝামেলা মুক্ত করে দিছি। আমরা পদার্থের পরিবাহিতার উপরে ভিত্তি করে কয় ভাগে ভাগ করা যায় সেটা দেখেছি, ব্যান্ডের শক্তি স্তরের মাধ্যমে গ্রাফগুলো দেখেছি বিভিন্ন টাইপ পদার্থের, ডোপিং কী জিনিস জেনেছি, ডোপিংয়ের মাধ্যমে কীভাবে ইলেকট্রন ঘনত্ব বাড়ে কমে বা এন টাইপ পি টাইপ হয় সেটা দেখেছি, ডায়োডের স্ট্রাকচারের ভিতরে কীভাবে ডিপ্লেশন লেয়ার তৈরি হয়, পাশাপাশি ডায়োড দেখতে কীরকম সেটা আমরা শিখছি, এবং এদের মধ্যে ঘনত্বের সম্পর্কটা দেখছি। এরপরেই আসে ডায়োডের বায়াসিং। ডায়োডের বায়াসিং এবং ডায়োডের বায়াসিংয়ের পরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে গিয়া তড়িৎ একমুখীকরণ বা রেকটিফিকেশন। তো সেটা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসের উপজীব্য, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে গিয়া ডায়োডের পরের অংশ দেখবো। এইটাতে মোট 4টা ক্লাস হবে, আজকে প্রথম ক্লাস গেল, আজকে ক্লাসটাতে একটু থিওরিটিক্যাল প্লট বেশি ছিল। দ্বিতীয় ক্লাসে আমরা দেখবা যে অনেক বেশি সুন্দর সুন্দর সব সার্কিট ডায়াগ্রাম দেখতেছি। তারপরে দ্বিতীয় ক্লাসে আমরা ডায়োডের সব কিছু দেখবো, এরপরে ডায়োডের সব কিছু এবং রেকটিফিকেশন। তৃতীয় ক্লাসে আমরা দেখবো হচ্ছে গিয়া মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ট্রানজিস্টর, এবং এই 3টা ক্লাস হইলেই জিস্ট পার্ট শেষ, এবং 4 নম্বর ক্লাসে সামারি করে যা যা কিছু বাকি আছে ওইগুলো। ভেরি গুড। এই যে মশিউর রহমান, সরি মালিহা বোধ হয় হচ্ছে এটা আনসার করেছো। দ্যাটস ইট। আল্লাহ হাফেজ, বাই। আজকে গেলে এতটুকু। আল্লাহ হাফেজ, বাই, টেক কেয়ার, লাভ ইউ।